আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা এনসিইআরটির নবম শ্রেণীর সম্পূর্ণ পাঠ্য বই থেকে যে ধরনের আনকমন টাইপের প্রশ্নগুলো তোমাদের রেলের পরীক্ষায় এসে থাকে সেই তথ্যগুলো নিয়েই কিন্তু আজকে আলোচনা করব। আর আমি তোমাদের কি বলেছি দেখো বস, তুমি রেলের এএলপি টেকনিশিয়ান গ্রুপটি যার জন্যই প্রিপারেশন নাও না কেন, তোমাকে কিন্তু এই এনসিইআরটির নবম আর দশম শ্রেণীর পাঠ্য বইটা বেশ ভালো মতো পড়ে নিতে হবে। আর আমি তোমাদের বলেই দিয়েছি যে এক একটা শ্রেণীর ওপরে 3টে করে আমি রিভিশন ক্লাস করাবো, যেখানে 1 নম্বর ক্লাসে আমি তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে যে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টগুলো সেগুলো নিয়ে কিন্তু আমি আগের দিন ক্লাস করিয়ে দিয়েছি। আর আজকের এই ক্লাসটা হচ্ছে 2 নম্বর ক্লাস, যেখানে আমরা এই প্রত্যেকটা অধ্যায় থেকে যে আনকমন টাইপের তথ্যগুলো পরীক্ষায় এসে থাকে সেইগুলো নিয়েই কিন্তু আলোচনা করব। আর এরপরে আরও একটা ক্লাস থাকবে 3 নম্বর ক্লাস, যেখানে আমরা এই সম্পূর্ণ নবম শ্রেণীর ওপরে যত রকমের অঙ্কগুলো বলতে পারো নিউমেরিক্যালস যেগুলো পরীক্ষায় আসে, তোমার এই গতি থেকে, বল ও শক্তি থেকে, তাই না, সময় কার্য মানে কার্য থেকে আর কি, কার্য শক্তি থেকে, তারপরে হচ্ছে ভরবেগের সংরক্ষণের সূত্রের উপরে, তারপরে তোমার ওই যে শব্দ থেকে, মানে এই সমস্ত যে প্রশ্নগুলো পরীক্ষায় হয়ে থাকে সেই সমস্ত অঙ্ক প্রশ্নগুলো নিয়ে কিন্তু আগামীকাল আমরা 3 নম্বর ক্লাসে আলোচনা করব। ঠিক একই রকমভাবে তোমাদের দশম শ্রেণীর ওপরেও কিন্তু এইরকমভাবে আমি 3টে ক্লাসের মাধ্যমে হচ্ছে দশম শ্রেণীটাও বুঝিয়ে দেবো। তাহলে মোটমাট 3-6টা ক্লাস করে নিবা, কম করে তোমার এই গ্রুপটিতে 25-এর মধ্যে 20+ নাম্বার তুমি অনায়াসে তুলতে পারবে, 20-22 নাম্বার অনায়াসে তুলতে পারবে, তার বেশি ছাড়া কম নয়, ঠিক আছে। এবং তারপরে যে 2-3 নাম্বারের জন্য কিন্তু তোমাকে পিবিআর সিআরসি প্রশ্নগুলো একটু দেখতে হবে। তো দেখো তোমাকে কোন কোন অধ্যায় পড়তে হবে, যে আমাদের চারপাশে পদার্থকে বিশুদ্ধ পরমাণু, অণু, তারপরে পরমাণুর গঠন, জীবনের মৌলিক একক, কলা, এই জীবজগতে বৈচিত্র্য নেই, গতিটা দেখবো আমরা, বল ও গতির সূত্রাবলী, আর কি দেখবো বলো, এই মহাকর্ষ দেখবো, কার্যশক্তি, শব্দ এটা নেই, এটাও নেই, খাদ্য সম্পদে উন্নতি সাধন, এই কটা মাত্র 12টা। দেখো চটপট আমি একটু বলছি, ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে শুনে আমার কথাগুলো বোঝার চেষ্টা করো। দেখো দাদা, প্রাচীন ভারতীয় দার্শনিকগণ পদার্থকে 5টি মূল উপাদানে ভাগ করেছেন, যাদেরকে পঞ্চতত্ত্ব বলা হয়। কি বললাম? প্রাচীন ভারতীয় দার্শনিকগণ পদার্থকে 5টি মূল উপাদানে ভাগ করেছে, যাকে পঞ্চতত্ত্ব বলে। এগুলো কি কি? বায়ু, পৃথিবী, অগ্নি, আকাশ আর জল। কেমন? আচ্ছা, দুটো বিবৃতি আমাদের এরকম দিয়ে দিতে পারে, যে বলে দিল যে নিম্নলিখিত কোনটি সত্য যাচাই করো, দিয়ে এতে দিয়ে বলল যে পদার্থ হলো কাঠের ব্লকের মতো নিরবিচ্ছিন্ন, বিতে দিয়ে বলল যে তোমার হচ্ছে পদার্থ বালির মতো কণা দিয়ে তৈরি। এবার 4টে অপশানে কেমন দেবে? বলবে কেবলমাত্র এ সত্য, কেবলমাত্র বি সত্য, এ ও বি উভয় সত্য, এ ও বি কোনোটাই সত্য নয়। কি উত্তর নেবে? তুমি উত্তর নেবে দাদা শুধুমাত্র বা কেবলমাত্র বি সত্য, যে পদার্থ বালির মতো কণা দিয়ে তৈরি, কখনোই পদার্থ কাঠের ব্লকের মতো নিরবিচ্ছিন্ন নয়। বিষয়টা বুঝতে পারলে দেখো আমরা কি করে বুঝি। তুমি যদি একটা গ্লাসে মানে গ্লাসে জল রয়েছে, তার মধ্যে 1 চামচ লবণ দিয়ে যদি ভালো করে নাড়িয়ে দাও, তাহলে দেখবা যে হচ্ছে লবণের কণাগুলোকে আর দেখা যাচ্ছে না, ওরা জলের কণার মধ্যে যে ফাঁকা স্থান রয়েছে সেই ফাঁকা স্থানে জায়গা করে নিয়েছে। তাহলে এ থেকে আমরা কি বুঝলাম, যে এই লবণ বলো আর জল বলো, এই দুটো পদার্থের কণাগুলো কিন্তু খুবই ক্ষুদ্র, তাই না? পদার্থ হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি। তাই সেই পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে পদার্থ তো ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি, সেই জন্য একে অপরের ফাঁকে জায়গা করে নিয়েছে। তাই আমরা বলতে পারি যে পদার্থ বালির মতো কণা দিয়ে তৈরি, কখনোই কাঠের ব্লকের মতো নিরবিচ্ছিন্ন নয়। আচ্ছা, এসআইতে ভরের একক কি? এসআইতে ভরের একক হচ্ছে কিলোগ্রাম, আর আয়তনের এসআই একক হচ্ছে মিটার কিউ। মাথায় রাখবে, আয়তনের এসআই একক হলো মিটার কিউ। আচ্ছা দাদা, ওই পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের কিছু কেলাস বিশাল আয়তনের জলকেও রঙিন করতে পারে, এ থেকে পদার্থের কোন ধর্মকে প্রকাশ করা যায়? এরকম প্রশ্ন আসবে। 4টে অপশনে দেবে যে পদার্থের কণাগুলো নিরবিচ্ছিন্নভাবে গতিশীল, পদার্থের কণাগুলোর মধ্যে ফাঁকা স্থান আছে, পদার্থের কণাগুলোর মধ্যে আকর্ষণ শক্তি আছে। সঠিক উত্তর কি করবে? যে পদার্থের কণাগুলোর মধ্যে ফাঁকা স্থান আছে, সেই জন্যই মানে এই পরীক্ষা থেকে আমরা কিন্তু সেইটাই বুঝতে পারি। আর পদার্থের কণাগুলো খুবই ক্ষুদ্র। দেখো তুমি একটা পাত্রে 100 মিলিলিটারের মধ্যে সামান্য কিঞ্চিত মাত্র পটাশিয়াম পার ম্যাঙ্গানেট ঢালে সেটা রঙিন হয়ে যাবে। এইভাবে এখান থেকে 1 চামচ তুলে আবার তুমি 100 মিলিলিটার পাত্রে ঢাললে সেটাও আবার রঙিন থাকবে। এইভাবে 8-10 বার করার পরেও শেষমেশ তুমি দেখবা তাও কিন্তু যে মিশ্রণটা সেটাও কিন্তু একটু হলেও রঙিন আছে। তাহলে এ থেকে আমরা বুঝতে পারি যে পদার্থের কণাগুলো খুবই ক্ষুদ্র, তাই না? এবং এর সাথে এটাও বুঝতে পারি যে পদার্থের কণাগুলোর মধ্যে যথেষ্ট ফাঁকা স্থান কিন্তু বিরাজমান, মানে ফাঁকা স্থান আছে। এই পরীক্ষা থেকে আমরা সেটাই বুঝতে পারি। কেমন? তাহলে বুঝতে পারছো কেমন ধরনের প্রশ্ন পরীক্ষায় দেয়। তারপর দেখো এরকম প্রশ্ন আসতে পারে, বলে দেবে যে একটি ধূপকাঠির শলাকার শ্রেণীকক্ষের এক কোণে রাখা হলে তার গন্ধ সারা কক্ষে বা সর্বত্র ছড়িয়ে পড়ে, এর কারণ কি?
দিয়ে 4টে অপশান দিয়ে দেবে, বলবে যে পদার্থের কণাগুলো নিরবিচ্ছিন্নভাবে গতিশীল তাই, 2 নম্বরে দেবে যে পদার্থের কণাগুলোর মধ্যে আকর্ষণ শক্তি আছে তাই, 3 নম্বরে দিয়ে দিল পদার্থের কণাগুলির মধ্যে ফাঁকা স্থান আছে তাই, এরকমভাবে 3-4টে অপশান দিয়ে দেবে। সঠিক উত্তর কী করবে, যে পদার্থের কণাগুলোর মধ্যে মানে পদার্থের কণাগুলো নিরবিচ্ছিন্নভাবে গতিশীল, সেই জন্যই কিন্তু এই ধূপকাঠির গন্ধটা পুরো শ্রেণীকক্ষে ছড়িয়ে পড়লো। বিষয়টা বুঝলে দাদা? 1 গ্লাস গরম জল এবং 1 গ্লাস ঠান্ডা জলের মধ্যে যদি একটা করে তোমার হচ্ছে কপার সালফেট বা তুতে বা বলতে পারো পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের গ্লাস যোগ করা হলে কি ঘটবে, মানে দ্রবণটিতে কি ঘটবে বা দ্রবণের কি পরিবর্তন লক্ষ্য করা যাবে, তা আমরা দেখতে পাবো যে গরম জলের গ্লাসেরটা কী হবে, গরম জলের গ্লাসটি ঠান্ডা জলের গ্লাসের তুলনায় হচ্ছে তাড়াতাড়ি দ্রবীভূত হয়ে যাবে। বিষয়টা বুঝতে পারলে? এরকম টাইপের অপশানে থাকলে পরে সেটাই উত্তর করবা, কারণ তুমি তো জানোই যে উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে পদার্থের কণাগুলো গতিশক্তিও বৃদ্ধি পায়। ওই জন্য ওই গ্লাসের মধ্যে তুমি জল আছে তার মধ্যে যদি একটা একদলা তুতে দিয়ে দাও, তাহলে কিন্তু গরম জল এদের মধ্যে গতিশক্তি বৃদ্ধি পেয়ে যাবে, তাড়াতাড়ি কিন্তু মানে এই কণাগুলো তাড়াতাড়ি সব দিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে, অর্থাৎ তাড়াতাড়ি কিন্তু মিশে যাবে। বিষয়টা বুঝতে পারলে? তাহলে অপশানে যেরকমই থাকুক না কেন তুমি কিন্তু অ্যান্সার করতে পারবে। আচ্ছা, বলছে দাদা নিচের কোনটি পদার্থ, কি কি আছে বলো আমাকে? চেয়ার কি একটা পদার্থ? অবশ্যই। বায়ু কি পদার্থ? অবশ্যই বায়ু হলো মিশ্র পদার্থ। ভালোবাসা কি পদার্থ? না, কখনোই নয়, একটা অনুভূতি। গন্ধ কি পদার্থ? গন্ধ অবশ্যই, গন্ধও কিন্তু পদার্থ, তাই না? তুই যে তুমি হচ্ছে ধূপকাঠি জ্বালিয়ে রেখেছো ঘরের এক কোণে, নাকে তোমার গন্ধ আসছে, তাহলে সেটা কি পদার্থ হলো না? ওটাও কিন্তু পদার্থ, ঠিক আছে? তারপরে ঘৃণা, কাউকে ঘৃণা করা, এটা কি পদার্থ? কখনোই নয়। বাদামও পদার্থ, চিন্তা করা কি কিন্তু পদার্থ নয়। ঠান্ডা কি পদার্থ? ঠান্ডা একটা অনুভূতি, এটাও পদার্থ নয়। লেবু তো পদার্থ হবে, জলও পদার্থ হবে, পারফিউমের গন্ধ এটাও কিন্তু পদার্থ হবে। বলো, দিয়ে দেবে এই যে উপরে এরকম একটা ঘটনা দিয়ে বলবে যে হচ্ছে উপরিউক্ত ঘটনা থেকে সঠিক কারণ কি নির্দেশ করা যায়। বলে দিল যে গরম রান্না করা খাবারের গন্ধ কয়েক মিটার দূর থেকে পাওয়া যায়, কিন্তু ঠান্ডা খাবারের গন্ধ পেতে হলে কাছে যেতে হয়, এর সঠিক কারণটি নির্বাচন করো। এরকম দিয়ে 4টে অপশানে দিতে পারে। তা অপশানে যাই থাকুক না কেন তুমি ভালো মতোই বলতে পারবা যে দাদা এই গরম রান্না করা খাবারের গন্ধ চাই মানে তা হচ্ছে কয়েক মিটার দূর থেকে পাওয়া যায়। কারণ কি? কারণ আমরা জানি যে উষ্ণতা বৃদ্ধির সাথে মানে পদার্থের 1 নম্বর কথা কি, যে পদার্থের কণাগুলো গতিশীল, এবং তার সাথে এটাও তুমি জানো যে উষ্ণতা বৃদ্ধি পেলে পদার্থের কণাগুলো কিন্তু বৃদ্ধি পায়, পদার্থের কণাগুলোর গতিশক্তি বৃদ্ধি পায়। সেই জন্যই কিন্তু আমরা ঠান্ডা খাবারের তুলনায় গরম খাবারটা দূর থেকেই পেয়ে যাই। বিষয়টা বুঝলে কোনো সমস্যা? আচ্ছা বলো, পরের প্রশ্নটা অ্যান্সার নিজে বলো, যে সুইমিং পুলে একজন ডুবুরি জল কেটে ডুব দিতে পারে, ঘটনাটি পদার্থের কোন ধর্মকে প্রকাশ করে বলো? তাই এখানে সঠিক উত্তর বলতে যাবা যে দাদা পদার্থের কণাগুলোর মধ্যে ফাঁকা স্থান রয়েছে, সেই জন্যই মানে এই তথ্য থেকে আমরা সেই পদার্থের এই ধর্মটাকে প্রকাশ করতে পারি যে পদার্থের কণাগুলোর মধ্যে ফাঁকা স্থান আছে, সেই জন্যই তো জলের মধ্যে একজন ডুব দিতে পারে। বিষয়টা বুঝতে পারলে? আর তুমি যদি বাতাসের মধ্যে ডুব দাও, মানে খালি একটা সুইমিং পুল যেখানে জল টল নেই, সেখানে ডুব দেওয়া মানে ডুব দেওয়া আর এমন কি, তাই না? খুব সহজেই তুমি কিন্তু মানে বাতাসে ভালোভাবে তুমি ডুব দিতে পারবা, জলে তাও ডুব দিতে পারবা, কিন্তু যদি একটা তুমি হচ্ছে সুইমিং পুলে যদি তুমি পাথর দিয়ে ভরে দাও, তার মধ্যে কি ডুব দিতে পারবা না। বুঝতে পারলে? কারণ তুমি ভালোই জানো যে হচ্ছে গ্যাসে সব থেকে ফাঁকা স্থান বেশি, তরলে তার থেকে একটু কম, আর কঠিনে কিন্তু ফাঁকা স্থান নেই বললেই চলে। বলো, আমাদের চারপাশে পদার্থের 3টি অবস্থায় থাকে, কঠিন, তরল আর গ্যাসীয়। এটা কিন্তু আমাদের চারপাশে অ্যাকচুয়ালি বর্তমানে পদার্থে কিন্তু 5টি অবস্থা, সেটা তো তুমি জানোই। আচ্ছা, কঠিন পদার্থ, দাদা কঠিন পদার্থের নির্দিষ্ট আকার আছে, নির্দিষ্ট আয়তন আছে, এদের সংকোচনশীলতা নগণ্য, মানে নেই বললেই চলে। সংকোচনশীলতা মানে কি দাদা? ব্যাপন মানে কি? ব্যাপন মানে দুটো পদার্থ একে অপরের সাথে ভালোভাবে মিশে যেতে পারে, মানে দুটো পদার্থ একে অপরের সাথে মিশে যাওয়াটাই হচ্ছে ব্যাপন। তাহলে একটা কঠিন পদার্থ আর একটা কঠিন পদার্থ কি ভালোভাবে মিশে যেতে পারে বলো? এরা কিন্তু মিশতে পারে না, তাই না? মানে অতটা ভালোভাবে মিশতে পারে না, মিশতে পারে কি পারে না, সেই জন্য বলছে এদের সংকোচনশীলতা নগণ্য। আর বল প্রয়োগ করে কঠিন পদার্থকে ভাঙা যেতে পারে, কিন্তু এদের আকৃতি পরিবর্তন করা যায় না, কষ্টসাধ্য। বিষয়টা বুঝলে? আচ্ছা দাদা, তরলে যদি আমরা দেখি, তরলের কিন্তু নির্দিষ্ট কোনো আকার নেই, এদের আয়তন আছে। আর তরল হচ্ছে প্রবাহিত হয়, মানে তরল পদার্থ প্রবাহিত হয়, তাই বলবে যে তরল হলো প্রবাহী। তরল কি? প্রবাহী। আর তরল হচ্ছে দৃঢ় নয়, ঠিক আছে? তাহলে পরীক্ষায় প্রশ্ন কীরকম আসতে পারে, যে তরল পদার্থ সম্পর্কে নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যটা সঠিক নয়? একটা দিয়ে দিল যে তরলের নির্দিষ্ট আকার আছে, আর একটা দিল তরলের আয়তন আছে, আর একটা দিল তরল হলো প্রবাহী, আর একটা দিল তরল হচ্ছে দৃঢ় নয়। কি করবে? ওই প্রথমটা, যে তরলের নির্দিষ্ট আকার আছে, সেটা সঠিক হবে না, কারণ আমরা জানি তরলের নির্দিষ্ট আকার নেই। বিষয়টা বুঝতে পারলে কোনো সমস্যা?
আচ্ছা দাদা, তাছাড়া এরকম পদার্থ দিতে পারে যে নিম্নলিখিত কোন পদার্থটি প্রবাহী, এই বলে 4টে অপশনে 4টে পদার্থ দিয়ে দিল, বুঝতে পারলে? আচ্ছা, রান্নাঘরে দেখো কি বলছে, যে রান্নাঘরে প্রবেশ না করেও দূর থেকে কেবলমাত্র ঘ্রাণের সাহায্যে আমরা বলতে পারি কি রান্না হচ্ছে। একই তথ্য, যে হচ্ছে কি, কারণ আমরা মানে পদার্থের কণাগুলো কি হচ্ছে গতিশীল, তাই না? সেই জন্য আমরা, আর গরম পদার্থ তো আরও বেশি গতিশীল, তাই না? যে উষ্ণতা বৃদ্ধির সাথে পদার্থের কণাগুলো গতিশক্তি বৃদ্ধি পায়, ওই জন্য আমরা দূর থেকে কিন্তু বুঝতে পারবো। আর কণাগুলো দ্রুত গতিতে কি হয়, কণাগুলোর মধ্যে ফাঁকা স্থান বেশি, গ্যাসে গ্যাসে, মাথায় রাখবা গ্যাসে গ্যাসে ব্যাপন কিন্তু বেশি পরিলক্ষিত হয়। ঠিক আছে, তাহলে পরীক্ষায় প্রশ্ন যদি দেয় নিম্নলিখিত কোন পদার্থের ব্যাপন বেশি পরিলক্ষিত হবে, দিয়ে দিল কঠিন গ্যাস, গ্যাস গ্যাস, দিয়ে দিল গ্যাস তরল, তরল গ্যাস, বুঝতে পারলে? কিন্তু মাথায় রাখবা যে গ্যাসে গ্যাসে ব্যাপনটা খুব বেশি পরিলক্ষিত হয়। আচ্ছা বলো যে পদার্থগুলোকে তাদের তাদের ঘনত্বের ঊর্ধ্বক্রমে সাজাও। দেখো ঊর্ধ্বক্রম মানে আগে তোমাকে বুঝতে হবে, ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, মানে ঘনত্ব যার সবার ছোট বা কম বলতে পারো সেটা সবার প্রথমে নেবে, তারপরে আস্তে আস্তে ঘনত্ব যার সব থেকে বেশি সে সবার লাস্টে গিয়ে হবে। তাহলে এর মধ্যে কি কি আছে, প্রথমে রয়েছে বায়ু, চিমনি থেকে নির্গত ধোঁয়া, মধু, জল, চক, তুলো এবং লোহা। তা সব থেকে আবার সবার আগে বলবে দাদা বায়ুর কিন্তু ঘনত্ব সব থেকে কম, তাহলে আগে বায়ু হবে 1 নম্বরে, তাই না? তারপরে হবে চিমনি থেকে নির্গত ধোঁয়া 2 নম্বর, তারপরে কি হবে বলো, তারপরে হবে জল, জল 3 নম্বরে, জলের থেকে মধুর ঘনত্ব বেশি, তার জন্য মধু হবে জলের পরে। মধুর থেকে কিন্তু দেখো আর রয়েছে চক, তুলো আর লোহা, তাহলে এর মধ্যে কিন্তু তুলোটা আগে আসবে, তারপরে হবে চক 6 নম্বর, আর 7 নম্বরে লোহা। বিষয়টা বুঝতে পারলে? মানে লোহার ঘনত্ব সব থেকে বেশি, আর এর মধ্যে দেখতে পাচ্ছি বায়ুর ঘনত্ব সব থেকে কম। চলো, আচ্ছা দেখো লিনতাপ বিষয়টিকে দেখো, লিনতাপ হলো এমন একটা উষ্ণতা বা এমন একটা তাপ বলতে পারো যেটা বস্তুর উষ্ণতার কোনো পরিবর্তন ঘটায় না, শুধুমাত্র বস্তুর অবস্থার পরিবর্তন ঘটায়। যেমন তুমি একটা বরফকে গলাও, তা বরফ গলাতে গেলে তো একটা তাপের প্রয়োজন, তাহলে তুমি একটা তাপ দিচ্ছ, এবার সেই তাপটা বস্তুর মধ্যে মানে বরফের মধ্যে লুকিয়ে থাকছে, ওই বরফের উষ্ণতা কিন্তু বাড়ছে না, কেবলমাত্র বরফটা গলে তরলে পরিণত হচ্ছে, আর সেইটাই হচ্ছে যে গলনের নীলতাপ। দেখো এখানে মাথায় রাখো কি বলছে, যে লিনতাপকে বলা হয় লিটেন্ট হিট। এই লিটেন্ট কথার অর্থ হলো লুক্কায়িত, মাথায় রাখবে। বায়ুমণ্ডলীয় চাপে 1 কেজি কঠিন পদার্থকে তার গলনাঙ্কে গলিয়ে তরল পদার্থে রূপান্তরিত করতে যে পরিমাণ তাপ শক্তির প্রয়োজন হয় তাকে ওই কঠিন পদার্থের গলন তাপ বলা হয়, মাথায় থাকবে। আচ্ছা এখানে দেখো আর একটা তথ্য, যে বায়ুমণ্ডলীয় চাপে যে নিম্নতম উষ্ণতায় কোনো কঠিন পদার্থ গলে তরলে পরিণত হয় তাকে ওই কঠিন পদার্থের গলনাঙ্ক বলে। পুরো লাইনটা তুলে দিয়ে বলবে, প্রশ্ন এরকম আসবে যে বায়ুমণ্ডলীয় চাপে যে নিম্নতম উষ্ণতায় কোনো কঠিন পদার্থ গলে তরলে পরিণত হয় তাকে ওই কঠিন পদার্থের ড্যাশ বলে, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, ব্যাপন না অবিশ্রবণ, বা এরকম আর কি দিয়ে দেবে অপশানে। বিষয়টা বুঝতে পারলে? সঠিক উত্তর গলনাঙ্ক করবে। আচ্ছা দেখো স্ফুটন বিষয়টা কি দাদা, স্ফুটন কিন্তু তরলের সমগ্র তলব্যাপী হয়। স্ফুটন তরলের সমগ্র তলব্যাপী, মানে একটা পাত্রে তুমি জল ফুটাচ্ছ, তাহলে ফুটছে কিন্তু একদম নিচে ওপরে মাঝে সব জায়গা কিন্তু, ঠিক আছে? আর বাষ্পীভবন কিন্তু তরলের পৃষ্ঠতলের একটা ঘটনা, উপর থেকেই কিন্তু বাষ্প হয় জল, বিষয়টা বুঝলে? মানে তরল আর কি, যাই বলো না কেন। আচ্ছা চাপ প্রয়োগের ফলে পদার্থের কণাগুলোকে কিন্তু পদার্থের কণাগুলোর অবস্থার পরিবর্তন করা সম্ভব, অবশ্যই সম্ভব। দেখো এই একটা পাত্রে, মানে এই পাত্রে কি রয়েছে, সিলিন্ডারে তোমার হচ্ছে গ্যাস রয়েছে, এবার তুমি চাপ দিয়ে কিন্তু ওই গ্যাসটাকে, মানে তুমি কি চাপ বাড়িয়ে কিন্তু গ্যাসটাকে তরলে পরিণত করতে পারবে। আরও যদি বেশি চাপ দাও তাহলে সেই তরলটা কিন্তু আবার গ্যাসে পরিণত হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি যে চাপ চাপ এবং উষ্ণতা কমিয়ে বা বাড়িয়ে কিন্তু আমরা পদার্থের অবস্থার পরিবর্তন ঘটাতে পারি, ঠিক আছে? যেমন তোমার এই কঠিন কার্বন ডাই অক্সাইড যাকে শুষ্ক বরফ বলা হয়, এটা কিন্তু উচ্চ চাপে সংরক্ষিত থাকে, ঠিক আছে? কঠিন বলছি মানে কঠিন যখন তখন মানে উচ্চ চাপে সংরক্ষিত আছে, যেই চাপ তুমি সরিয়ে নিবা অমনি কিন্তু সেটা কি হয়ে যাবে, সরাসরি সরাসরি গ্যাসীয়তে চলে যাবে, ঠিক আছে? তরলে কিন্তু যাবে না, আগের দিন ভালো মতো বলে দিয়েছি। আর এই যে দেখো তোমাদের এই যে ব্লু কালারের আমি যে পয়েন্টগুলো করেছি এগুলো হচ্ছে নিউমেরিক্যালস, সামনের দিন করাবো, ঠিক আছে? বলো বাষ্পায়ন বিষয়টাকে দেখো, স্ফুটনাঙ্কের নিচের যে কোনো উষ্ণতায় তরলের বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে বাষ্পায়ন বলে। ওই বলেই দিচ্ছে স্ফুটনাঙ্কের নিচে মানে 100°C নিচে যে কোনো উষ্ণতায় ওই তোমার তরল কি হয়, বাষ্পে পরিণত হয়, সেটাই হচ্ছে বাষ্পায়ন, তাই না? আচ্ছা
বাষ্পায়নের ফলে শীতলতার সৃষ্টি হয়। মাথায় রাখবে, বাষ্পায়নের ফলে শীতলতার সৃষ্টি হয়। দেখো গ্রীষ্মকালে আমরা সুতির কাপড় পরিধান করি কেন? কারণ সুতির কাপড় কিন্তু তোমার কি হয়, আমরা তো দেখো গ্রীষ্মকালে তো আমরা বেশি ঘামি, তাই না? এবার সেই ঘামটা সুতির কাপড়ে মানে সুতির জামা ভিজে যায়, এবং সেই সুতির জামা থেকে কিন্তু মানে ওই ঘামের যে জলটা সেটা কিন্তু তাড়াতাড়ি বাষ্পীভূত হতে পারে। সেই জন্য আমরা কিন্তু গরমকালে সুতির জামা কাপড় পরিধান করি। বুঝতে পারলে? সেটাই বলছি। দেখো সুতির কাপড় হলো উত্তম জল শোষক বলে আমাদের দেহের শরীরের ঘাম কিন্তু সে কী করে, শুষে নেয়, এবং সহজেই কিন্তু সেটা বাষ্পীভূত হয়ে বাতাসে মিশে যায়। সেই জন্য আমরা গরমের সময় সুতির জামা কাপড় পরি। বলছে দেখো যে বলছে গ্রীষ্মকালে মাটির কলসিতে রাখা জল কিভাবে ঠান্ডা থাকে? ওই তোমার বাষ্পায়নের জন্য। কিসের জন্য? বাষ্পায়নের জন্য। তুমি তো জানোই, আমি তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম যে ওই তোর হাড়ির দেখবা পৃষ্ঠে কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র মানে ছিদ্র থাকে, তাই না? এবার ভেতরে তুমি জল রাখলে পরে কী হবে, সেই জলের কণা কিন্তু ওই ছিদ্র দিয়ে বাইরে বেরিয়ে এসে জমা হয়ে যায় হাঁড়ির পাত্রে। আর তোমার সূর্য থেকে বা যেখান থেকে হোক, যে তাপটা পাচ্ছে সেই তাপ কিন্তু তোমার ওই বাইরের জলকে বাষ্প করতে করতেই ওর দিন চলে যাচ্ছে, ভেতরে আর প্রবেশ করতে পারে না। বুঝতে পারলে? যখনই বাইরে বাষ্প হয়ে গেলো আবার কিন্তু ওই ছিদ্র দিয়ে জল বাইরে চলে আসলো, এসে আবার ওখানে জমা হলো। এইভাবে বাইরের জলে শুধু বাষ্পীভূত হয়ে যাচ্ছে, ভেতরের জল কিন্তু বস সেই ঠান্ডাই থেকে যাচ্ছে। তারপরে বলো যে আমাদের হাতের তালুতে সামান্য অ্যাসিটোন, পেট্রোল বা সুগন্ধি রাখলে ঠান্ডা বোধ করি কেন? কারণ কি? আগের দিনই বলে দিয়েছিলাম যে এই বাষ্পায়নের জন্যই কিন্তু আমরা ওই হাতের তালু ঠান্ডা অনুভব করি। চলো, আচ্ছা এবার আমরা পুরো অধ্যায়টা কিন্তু আজকের এই ক্লাসে আমরা দেখে নেবো, একবার করে রিভিশন দিয়ে নেবো আবার। বলছে দেখো পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি। আমাদের চারপাশে আমরা পদার্থের তিনটি অবস্থা দেখতে পাই: কঠিন, তরল আর গ্যাসীয়। কঠিনের আকর্ষণ বেশি, সবচেয়ে বেশি। কঠিনের কি? কঠিন পদার্থের আকর্ষণ বল সব থেকে বেশি, তরলের মাঝামাঝি, আর গ্যাসের আকর্ষণ বল সব থেকে কম। ফাঁকা স্থান আর গতিশক্তি যদি আমরা দেখতে চাই, কি বললাম? ফাঁকা স্থান আর গতিশক্তি কঠিনে সব থেকে কম, তরলে মাঝামাঝি, গ্যাসের কিন্তু গতিশক্তি আর ফাঁকা স্থান সব থেকে বেশি। মাথায় রাখবে। আচ্ছা কঠিন পদার্থ দেখো সুসজ্জিত, মাথায় রাখবে কঠিন পদার্থ কিন্তু সজ্জা সব থেকে বেশি সুবিন্যস্ত, মানে একদম একটা নিয়ম মেনে বা একটা শৃঙ্খলাভাবে কিন্তু এরা মানে সাজানো গোছানো থাকে। তরল কিন্তু অতটা সাজানো গোছানো থাকে না, এটা একটা কণা তো মানে তরলের একটা কণা আর একটা কণার উপরে পিছলে পড়ে, তাই না? আর গ্যাসের হচ্ছে মানে গ্যাসীয় পদার্থের কণাগুলো একদম এলোমেলোভাবে ছুটে বেড়ায়, এটা হচ্ছে শৃঙ্খলাবদ্ধ নয়। ঠিক আছে? আচ্ছা দেখো উষ্ণতা এবং চাপ পরিবর্তনের মাধ্যমে কিন্তু পদার্থের অবস্থার পরিবর্তন করা সম্ভব। মাথায় রাখবে সরাসরি সরাসরি কোনো পদার্থ যদি কঠিন থেকে গ্যাসে চলে যায় তাহলে সেটা হচ্ছে ঊর্ধ্বপাতন। সেই পরিবর্তন বা প্রক্রিয়াটার নাম কি? বলবা সেই প্রক্রিয়াটা হচ্ছে ঊর্ধ্বপাতন। কোনো পদার্থ যদি গ্যাস থেকে সরাসরি কঠিন অবস্থায় পরিণত হয় তাহলে সেটাকে বলবে অবক্ষেপণ। দাদা স্ফুটন তরলের সমগ্র অংশ জুড়ে একটি ঘটনা, আর বাষ্পায়ন তরলের পৃষ্ঠতলীয় একটি ঘটনা। দেখো বাষ্পায়নের হার নির্ভর করে বায়ুমণ্ডলের উন্মুক্ত তরলের উপরিতলের ক্ষেত্রফলের উপর, উষ্ণতার উপর, আর্দ্রতার উপর এবং বায়ু প্রবাহের উপর। এর উপর কিন্তু বাষ্পায়নের হারটা নির্ভর করে, বাষ্পায়ন বৃদ্ধি পাবে কি কমবে। দেখো বাষ্পায়নের ফলে শীতলতার সৃষ্টি হয়। বায়ুমণ্ডলীয় চাপে 1 কেজি কোনো তরল নির্দিষ্ট স্ফুটনাঙ্কে পৌঁছে বাষ্পে পরিণত হতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে ওই তরলের বাষ্পীভবনের লিনতাপ বলা হয়। দেখো সিম্পল মাথায় রাখবা দাদা, বাষ্পীভবনের লিনতাপ হলো ওই তরল তোমার বাষ্পে হচ্ছে মানে এমন একটা স্ফুটনাঙ্কে পৌঁছাচ্ছে যেখানে বাষ্প হয়ে যাচ্ছে, সেটাই হচ্ছে বাষ্পীভবনের লিনতাপ। আর ওই মাথায় রাখবা যে বায়ুমণ্ডলীয় চাপে 1 কেজি কোনো কঠিন নির্দিষ্ট গলনাঙ্কে তরলে পরিণত হতে যে পরিমাণ তাপের প্রয়োজন সেটা হচ্ছে গলনের নীলতাপ, মানে গলে যাচ্ছে সেটাই কিন্তু গলনের লীনতাপ। বিষয়টা বুঝলে? দেখো পরিমাপযোগ্য রাশিগুলো, এই রাশিগুলোতে আমরা দেখে নেব। দেখো উষ্ণতার একক হচ্ছে কেলভিন, দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম, ওজনের একক হলো নিউটন, আয়তনের হচ্ছে ঘনমিটার, ঘনত্বের একক কি? ঘনত্বের এককটা বেশ গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে কেজি মিটার কিউ বা কিলোগ্রাম প্রতি মিটার হচ্ছে ঘনমিটার, কেজি পার মিটার কিউ। ঠিক আছে? আর চাপের একক কি? পাস্কেল। ঠিক আছে? চলে আসি, দেখো বলছে যে নিম্নলিখিত পদার্থগুলোকে তাদের কণাগুলোর মধ্যেকার আকর্ষণ বলের ঊর্ধ্বক্রমে সাজাও। দেখো আকর্ষণ বল কার কেমন সেই অনুযায়ী তোমাকে ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে। ঊর্ধ্বক্রম মানে বস বারবার বলছি ছোট থেকে বড়, মানে যার আকর্ষণ বল সব থেকে কম সেটা আগে নেবে। ঠিক আছে? তারপরে হচ্ছে বাকিটা। যেমন দেখো এখানে কি কি আছে? জল আছে, চিনি আছে আর অক্সিজেন আছে। তাহলে বলো কার আকর্ষণ বল সব থেকে কম? এখানে বলবো অক্সিজেন, তাহলে আগে হবে, তাই না? অক্সিজেন হবে আগে, তার থেকে আকর্ষণ বল কার বেশি? বলবা অক্সিজেনের পরে জল আমরা দেখতে পাচ্ছি এবং তারপরে হবে চিনি, তাই না?
বলছে নিচের উষ্ণতাগুলোতে জলের ভৌত অবস্থা কীরূপ হবে। দেখো 25°C জল কি অবস্থায় থাকবে, তরলে থাকবে। 0°C জল কঠিনে থাকবে, আর 100°C জল গ্যাসীয় অর্থাৎ বাষ্প, মানে বাষ্প হয়ে যাবে, তাই না। 100°C পেলে অর্থাৎ গ্যাসীয় অবস্থায় থাকবে। এবার দেখো তোমাকে এরকম একটা ছক তুলে দিল, দিয়ে বললো যে এখানে ধরো যে কোনো 4টে অপশানে ধরো বললো যে বি সি ডি এফ সমান কী হবে, বুঝতে পারলে। এইভাবে কিন্তু তোমাকে তুলে দিতে পারে। তা তুমি তো ভালো মতোই জানো দাদা যে বিতে এখানে কি বলছে, যে তরল থেকে গ্যাসে যাচ্ছে। তাহলে তরল থেকে গ্যাসে যাওয়াটা কি, সঙ্গে সঙ্গে বলবা যে বাষ্পীভবন। যদি বলে সি সমান কি, সিতে তুমি দেখতে পাচ্ছ গ্যাস থেকে তরলে আসা, গ্যাস থেকে তরলে আসাটা ঘনীভবন। যদি বলে যে ডি সমান কি হবে, দেখো ডিতে তুমি দেখছো যে তরল থেকে তীর চিহ্নটা তোমার এই কঠিনের দিকে আসছে, তাহলে তুমি বলবা যে এটা কঠিনী ভবন। আর এফ এর কথাটা যদি বলে যে ধরো তুমি দেখছো যে গ্যাস থেকে সরাসরি কঠিনে আসছে, তাহলে এটা বলবা যে অবক্ষেপণ, তাই না। ইজি, তুমি খুব সহজেই বলতে পারবে। চলো পরবর্তী অধ্যায়ে দেখো কি বলছে। বলছে দেখো বিশুদ্ধ পদার্থ, মাথায় রাখবে যে একটি বিশুদ্ধ বস্তু একই ধরনের পদার্থ দিয়ে গঠিত। দাদা বিশুদ্ধ বস্তু বা পদার্থ কোনগুলো, ওই যেমন তুমি বলতে পারো লোহা, তামা, সোনা, রূপা, এগুলো কিন্তু বিশুদ্ধ। বিশুদ্ধ কি, বিশুদ্ধ মৌল। দেখো বিশুদ্ধ পদার্থ দুই রকমের, একটা মৌল একটা যৌগ। তা মৌলের মধ্যে তুমি বলবা যে সোনা, রূপা, তামা, তারপরে অক্সিজেন, হাইড্রোজেন, এগুলো সবই কিন্তু মৌল। আর যৌগের মধ্যে কি বলবা, যৌগের মধ্যে যেমন জল, মিথেন, চিনি, লবণ, এগুলো কিন্তু এগুলো হচ্ছে যৌগ, কেমন। আর মিশ্রণ কোনগুলো, যেমন সমুদ্রের জল, এটা কিন্তু মিশ্রণ। কারণ কি, কারণ সমুদ্রের জলের মধ্যে জলও আছে লবণও আছে, তাই না। তা জলের মধ্যে তো তুমি জানোই তো জলের মধ্যে কি থাকে, H2O, মানে দুই রকমের মৌল রয়েছে। আবার লবণের মধ্যেও তো সোডিয়াম এবং ক্লোরিন আছে, তাই না। তবে তার সাথে খনিজ লবণ, মাটি, এগুলো সবই কিন্তু মিশ্রণ। তা মাথায় রাখবে যে একের অধিক বিশুদ্ধ পদার্থ মিশে কিন্তু মিশ্রণ তৈরি হয়, ঠিক আছে। আচ্ছা চলে আসো, তারপরে দেখো যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো পড়ে নিয়েছো ওগুলো যথেষ্ট, ঠিক আছে। আর এইগুলো হচ্ছে কি বলো তো, দেখো তোমার ওই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো তো পড়বাই, তার সাথে এগুলো কিন্তু পড়বা। কেন বলো, কারণ তোমার কিন্তু দেখো সব কিন্তু এখনকার সময় কিন্তু ওই কমন প্রশ্ন কিন্তু খুব কম আসে। দেখবা পরীক্ষায় কিন্তু তোমার এই 25টা গ্রুপ ডিতে 25টা সায়েন্সের মধ্যে দেখবা 15 থেকে 17টা প্রশ্ন তুমি পাবা, যেগুলো আমি আগের দিন পড়িয়ে দিলাম সেখান থেকে। বাকি বাকি দেখবা যে 5 থেকে 7টা প্রশ্ন, সেগুলো কিন্তু তোমার এই আনকমন টাইপের প্রশ্ন পাবে। আর আর 2-3টে প্রশ্ন তুমি পাবা তোমার এই হচ্ছে 9-10-এর বাইরে, 7-8-এ, যেগুলো আমি তোমাদের টেলিগ্রামে করিয়েছি, ওখান থেকে কিন্তু পাবা। বিষয়টা বুঝলে, মানে PYQতে দেখলাম, মানে PBRC-এর প্রশ্ন দেখলে তুমি বুঝতে পারবা। এবার পরীক্ষার একটা শিফট না বেরোনো পর্যন্ত আমরা বুঝতে পারছি না যে শুধু কি 9-10ই রাখবে নাকি তোমার হচ্ছে 7-8ও টানবে, বুঝতে পারলে। তাই এগুলো পড়ে নিবা। দেখো বলছে যে টিঙ্কার অফ আয়োডিন কি, দাদা ওই তোমার হচ্ছে টিঙ্কার অফ আয়োডিন হলো ওই অ্যালকোহলে কঠিন আয়োডিনের দ্রবণকেই বলা হয় টিঙ্কার অফ আয়োডিন। যেখানে এই টিঙ্কার অফ আয়োডিনের মধ্যে আয়োডিন হলো কঠিন, যেটা দ্রাব্য, আর অ্যালকোহল হলো তরল, যেটা দ্রাবক। আর দ্রাবক কি, সেটা তো আগের দিন বললামই। মাথায় রাখবে বায়ু হলো গ্যাসের মিশ্রণ, আর বায়ু হলো সমসত্ব মিশ্রণের উদাহরণ। আর বায়ুর মুখ্য দুটি উপাদান, একটা অক্সিজেন একটা নাইট্রোজেন। যেটা সব থেকে বেশি পরিমাণে থাকে বাতাসে সেটা হচ্ছে নাইট্রোজেন 78%, আর অক্সিজেনটা থাকে 21%, কেমন। দেখো একটি নির্দিষ্ট উষ্ণতায়, কি বললাম, একটি নির্দিষ্ট উষ্ণতায় একটি দ্রবণে সর্বোচ্চ যত পরিমাণ দ্রাব্য দ্রবীভূত হতে পারে, সেই পরিমাণ দ্রাব্য দ্রবীভূত হলে তাকে সম্পৃক্ত দ্রবণ বলবে। দাদা সম্পৃক্ত দ্রবণটা কি, ওই ধরো তুমি একটা পাত্রে জল আছে, বা এই জলের মধ্যে তুমি যতটুকু লবণ মেশাতে পারবে, এমন একটা পর্যায়ে চলে আসছে যে তুমি লবণ ঢালছো আর সেটা মিশছে না, তখন কিন্তু আর সেটাকে সম্পৃক্ত দ্রবণ বলবে না। মানে তুমি হচ্ছে মানে যতদূর পর্যন্ত লবণ মেশালে পরে সেটা ভালোভাবে মিশে যাচ্ছে, সেই ততদূর পর্যন্ত মানে সেই দ্রবণটাকেই বলবে সম্পৃক্ত দ্রবণ। দেখো এইভাবে বলা যায় যে সম্পৃক্ত দ্রবণকে এইভাবে বলা যায় যে যখন কোনো নির্দিষ্ট উষ্ণতায় কোনো দ্রবণে আর অতিরিক্ত কোনো দ্রাব্য দ্রবীভূত করা যায় না, তখন সেই উষ্ণতাকে তোমার হচ্ছে সম্পৃক্ত দ্রবণ বলা হয়। আর এই সম্পৃক্ত দ্রবণে যে পরিমাণ দ্রাব্য ওই উষ্ণতায় দ্রবীভূত থাকে, তাকে ওই নির্দিষ্ট উষ্ণতার উক্ত দ্রাব্যের দ্রাব্যতা বলা হয়। এই লাইন পুরোপুরি মাথায় রাখবা, যেগুলো আমি মার্কিং করে দিয়েছি। পরীক্ষায় প্রশ্ন কিন্তু এইভাবেই দেবে যে সম্পৃক্ত দ্রবণে যে পরিমাণ দ্রাব্য ওই উষ্ণতায় দ্রবীভূত থাকে, তাকে একটি নির্দিষ্ট উষ্ণতায় উক্ত দ্রাব্যের ড্যাশ বলা হয়, দ্রাব্যতা বলে। অথবা দুটো অপশানে তুলে দিয়ে বললো যে কেবলমাত্র এ সত্য, বি সত্য, এ ও বি উভয়ই সত্য। বিষয়টা বুঝলে। আচ্ছা দেখো মাথায় রাখবে দুধ হলো কলয়েডীয় দ্রবণের উদাহরণ। মাথায় রাখবে দুধ হচ্ছে কলয়েডের উদাহরণ। আর কলয়েড তো তুমি তো জানোই যে অসমসত্ব মিশ্রণ, তাই না। আচ্ছা দেখো কলয়েডীয় দ্রবণের দুটি উপাদান থাকে, একটা হচ্ছে বিস্তৃত দশা, একটা হচ্ছে বিস্তার মাধ্যম, কেমন।
এটা কিন্তু অবশ্যই পড়ে নিবা। দেখো অসমসত্ব মিশ্রণকে সহজে ভৌত পদ্ধতির মাধ্যমে কিন্তু আলাদা করতে পারবো। যেমন কি করে, যেমন হচ্ছে হাত দিয়ে ছেঁকে, মানে হাতের সাহায্যে আলাদা করতে পারবো, ছাঁকুনি দিয়ে ছেঁকে আলাদা করতে পারবো, পরিশ্রবণের সাহায্যেও কিন্তু এদেরকে আলাদা করা যায়। কেমন? আচ্ছা দাদা, ওই তোমার হচ্ছে জলের ডাই, আমরা দেখলাম যে নীল কালো কালি থেকে যে রঙিন উপাদান বা জলের ডাই, এটা এই জলের ডাইয়ের মধ্যে তোমার যদি বলে উদায়ী উপাদান কোনটি, ধরো পরীক্ষা প্রশ্ন এরকম আসলো যে নীল কালো কালির মধ্যে যে জলের ডাই রয়েছে সেই জলের ডাইয়ের উদায়ী উপাদানটিকে কি বলে, সেটাকে দ্রাবক বলা হয়, আর অনুদায়ী উপাদানকে দ্রাব্য বলা হয়। আর এদেরকে পৃথক করা হয় বাষ্পায়নের সাহায্যে, মাথায় রাখবে, বাষ্পায়নের সাহায্যে এদেরকে পৃথক করা হয়। চলে আসি, দেখো এই আচ্ছা ক্রোমাটোগ্রাফি তো আমরা দেখেছিলাম আগের দিন, তাই না, যে হচ্ছে প্রাকৃতিক রং থেকে রঞ্জককে পৃথক করতে, তারপর ড্রাগ থেকে রক্ত থেকে ড্রাগকে পৃথক করতে ব্যবহার করা হয়, তাই না। তার সাথে মাথায় রাখবা যে ক্রোমাটোগ্রাফির এই ক্রোমা শব্দটা গ্রিক শব্দ, যেটার অর্থ হলো রং। ঠিক আছে, মাথায় রাখবা ক্রোমা শব্দের অর্থ হলো রং। দেখো এবার এই যে বায়ুতে উপস্থিত বিভিন্ন গ্যাসীয় উপাদানকে পৃথক করতে আমরা তো জানি যে ওই তোমার হচ্ছে পাতন বা আংশিক পাতনের সাহায্যে কিন্তু পৃথক করতে পারি, তাই না। এবার যাদের স্ফুটনাঙ্কের পার্থক্য 25 কেলভিনের কম, তাদের জন্য আংশিক পাতন হচ্ছে ব্যবহার করা। এবার দেখো এই বায়ু তো একটি সমসত্ব মিশ্রণ, আর এই উপাদানগুলোকে আংশিক পাতন প্রক্রিয়ার সাহায্যে পৃথক করায় কিভাবে? প্রথমে চাপ বাড়িয়ে এবং তাপমাত্রা কমিয়ে সংকুচিত শীতল করে সেটাকে তরল বায়ুতে পরিণত করা হয়, এবং তারপরে সেটাকে আংশিক পাতনে ফেলে স্তরে স্তরে, মানে ধীরে ধীরে তাপ দিয়ে সেটাকে তোমার কী করা হয়, সেটা থেকে আবার তোমার বিভিন্ন উচ্চতা থেকে গ্যাসগুলোকে আলাদা করা হয়, মাথায় রাখবে। আর এই স্ফুটনাঙ্কগুলো মাথায় রাখবে, এই অক্সিজেনের স্ফুটনাঙ্ক কত, -183, আর্গনের হচ্ছে -186, আর নাইট্রোজেনের হচ্ছে -196। তাহলে বলো এর মধ্যে কার স্ফুটনাঙ্ক সব থেকে বেশি? সঙ্গে সঙ্গে বলবো এখানে স্ফুটনাঙ্ক সব থেকে বেশি কিন্তু অক্সিজেনের, ঠিক আছে, আর কম হচ্ছে কার, নাইট্রোজেনের। মাইনাসে আছে, -196 থেকে -183 তাপমাত্রাটা কিন্তু বেশি, এটার থেকে এটার তাপটা কিন্তু বেশি, ওই জন্য এর থেকে স্ফুটনাঙ্ক বেশি। বিষয়টা বুঝতে পারলে? এই দিয়েও কিন্তু পরীক্ষায় প্রশ্ন হবে। বলো বলো বায়ুতে উপস্থিত গ্যাসগুলোকে তাদের স্ফুটনাঙ্কের ঊর্ধ্বক্রমে সাজাও। বলো বায়ুতে উপস্থিত গ্যাস দেখো কি কি আছে, এই যে এখানে দেখে নাও, ধরো এই তিনটেই দিয়ে দিল, যে নাইট্রোজেন, আর্গন, অক্সিজেন, এদেরকে ঊর্ধ্বক্রমে সাজাও। সঙ্গে সঙ্গে বলবো দাদা ঊর্ধ্বক্রমে সাজাতে হলে ছোটো থেকে বড়, মানে যার স্ফুটনাঙ্ক সব থেকে কম সেটাকে আগে নেব। তার মানে -196 আগে আসবে, বলে তো নাইট্রোজেন আগে আসবে। নাইট্রোজেনের থেকে কার বেশি? আর্গনের বেশি, তাই না। আর্গনের থেকে অক্সিজেনের বেশি, তারপরে অক্সিজেন নেবে। বিষয়টা বুঝলে? আচ্ছা বায়ু শীতল করলে কোন গ্যাসটি প্রথমে বোতলে মানে তরলে পরিণত হয় বলো? তা বায়ু শীতল করলে সবার প্রথমে অক্সিজেনটাই তরলে পরিণত হবে, কারণ কি, কারণ স্ফুটনাঙ্ক বেশি, সেই জন্য এ কিন্তু আগে তরলে পরিণত হবে। আচ্ছা দেখো অশুদ্ধ কপার সালফেট, মানে অশুদ্ধ কোনো উপাদান থেকে বিশুদ্ধ উপাদান পেতে গেলে তোমাকে কোন পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে কেলাসন পদ্ধতি ব্যবহার করতে হবে। ঠিক আছে, মাথায় রাখবা এই কেলাসন পদ্ধতিটি কঠিনের বিশুদ্ধীকরণে ব্যবহৃত হয়। পরীক্ষা যদি দেয় কঠিনের বিশুদ্ধীকরণে নিম্নলিখিত কোন প্রক্রিয়া ব্যবহৃত হয়, কেলাসন প্রক্রিয়া বা পদ্ধতিটি ব্যবহৃত হয়। পরের প্রশ্ন দেখো, বলছি যে দুটি মিশ্রণীয় তরল যেমন পেট্রোল এবং কেরাসিনের মিশ্রণ যাদের স্ফুটনাঙ্কের পার্থক্য 25 ডিগ্রি সেলসিয়াসের বেশি, তাহলে এদেরকে তুমি কীভাবে পৃথক করবে? তাহলে এদেরকে পৃথক করতে গেলে তুমি দেখতে পাচ্ছ দুটো মিশ্রণীয় তরল আর 25 ডিগ্রির বেশি এদের স্ফুটনাঙ্ক, তাহলে আমাদের পাতন দ্বারাই হয়ে যাবে। কি করতে হবে? পাতন। ঠিক আছে, যদি 25-এর কম হতো তাহলে আমরা আংশিক পাতন করতাম, তাই না। আচ্ছা দেখো পৃথকীকরণের সময় কৌশলগুলো কি, দেখো এই দই থেকে মাখন তৈরিতে, বলো দই থেকে মাখন তুমি ঘূর্ণায়নের সাহায্যে পৃথক করতে পারবে। সমুদ্রের জল থেকে লবণ, এটা হচ্ছে কেলাসন পদ্ধতি। লবণ থেকে কর্পূরেরা তুমি ঊর্ধ্বপাতনের সাহায্যে পৃথক করবে, তাই না। এবার এখানে বলো, দেখো এগুলো কিন্তু পরীক্ষায় দিয়েই দিতে পারে, ঠিক আছে, যে হচ্ছে এই ঘটনাগুলোর মধ্যে কোনগুলো আর কি রাসায়নিক পরিবর্তনের, কোনগুলো ভৌত পরিবর্তনের উদাহরণ। বলো গাছ কাটা, তুমি গাছ কেটে ফেলছো, সেটা কি হবে? গাছ কাটাটা ভৌত না রাসায়নিক? সঙ্গে সঙ্গে বলবে দাদা গাছ কাটা এটা কিন্তু একটা ভৌত পরিবর্তন, তাই না, এর রাসায়নিক কোনো পরিবর্তন মানে আলাদা হচ্ছে না। আচ্ছা গরম কড়াইতে মাখনের গলন, এটাও কিন্তু ভৌত পরিবর্তন। আলমারিতে মরিচা পড়া, এটা দাদা রাসায়নিক পরিবর্তন। আর মানে রাসায়নিক পরিবর্তন মানে কি বোঝায়? যে এমন একটা পরিবর্তন যেটার আগের অবস্থায় ফিরে আসা যায় না, বুঝতে পারলে?
কোনোভাবেই আগের আশায় মানে আগের অবস্থায় ফিরে আসা যাবে না, সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন, এইভাবে মাথায় রাখতে পারো। তারপরে দেখো জলের স্ফুটন এবং বাষ্পায়ন, এটা কিন্তু ভৌত পরিবর্তন। তারপরে জলের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করা, আর করার ফলে জলের হাইড্রোজেন এবং অক্সিজেনের বিয়োজিত হওয়া, এটা কিন্তু রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। তারপরে বলো যে জলের সাধারণ লবণ দ্রবীভূত হওয়া, সাধারণ লবণ দ্রবীভূত, এটা ভৌত পরিবর্তনের উদাহরণ। কাঁচা ফল দ্বারা স্যালাড তৈরি করা, এটাও ভৌত পরিবর্তন। কাগজ এবং কাঠের দহন, এটা কিন্তু রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। ঠিক আছে, চলে আসো এখানে। দেখো এই লাইনগুলো একটু মাথায় রাখবা, কারণ তোমাদের রেলের পরীক্ষায় তুমি তো জানোই যে এক একটা লাইন তুলে ওরা প্রশ্ন করে কেমন, যে বাক্যটা মানে লাইনটা সত্য কি মিথ্যা, ঠিক আছে, যে কোন বিবৃতিটা সত্য সেরকম দেয়। তো এরকম দিতে পারে যে মৌল বা যৌগ সাধারণভাবে মিশে মিশ্রণ তৈরি করে এবং কোনো নতুন যৌগ তৈরি করে না এরা। ঠিক আছে, লাইনটা মাথায় রাখবা। তারপরে দেখো যে উপাদানগুলোকে সহজে ভৌত পদ্ধতির সাহায্যে পৃথক করা যায়। কোন উপাদান? মিশ্রণের উপাদানগুলিকে সহজ ভৌত পদ্ধতির সাহায্যে পৃথক করা যায়, এটা তথ্য মানে সঠিক তথ্য। তারপরে যৌগের উপাদানগুলোকে কেবল রাসায়নিক এবং তড়িৎ রাসায়নিক পদ্ধতির সাহায্যে পৃথক করা যায়, এটাও কিন্তু সঠিক তথ্য। এই জন্য বলছে এই লাইন তিনটে মাথায় রাখবা। দেখো হাইড্রোজেন সালফাইড, এটা পচা ডিমের গন্ধযুক্ত একটি বর্ণহীন গ্যাস। পরীক্ষায় যদি প্রশ্ন দেয় নিম্নলিখিত কোন গ্যাসটি একটি পচা ডিমের গন্ধযুক্ত বর্ণহীন গ্যাস, হাইড্রোজেন সালফাইড করবে। কেমন? এবার দেখো একটু ছোট্ট করে দেখে নাও আমরা পুরো এই অধ্যায় থেকে কি শিখলাম, যে মিশ্রণে একের অধিক পদার্থ সে মৌল বা যৌগ হতে পারে, একটা নির্দিষ্ট অনুপাতে মিশ্রিত থাকে। উপযুক্ত পৃথকীকরণ পদ্ধতির মাধ্যমে মিশ্রণকে বিশুদ্ধ পদার্থ থেকে আলাদা করা যায়। দ্রবণ হলো দুই বা ততোধিক পদার্থের সমসূত্র মিশ্রণ, যেটা বেশি পরিমাণে থাকে সেটাকে দ্রাবক বলে, যেটা কম থাকে সেটা হচ্ছে দ্রাব্য। দেখো দ্রাবকের একক আয়তনে বা একক ভরে উপস্থিত দ্রাব্যের পরিমাণকে দ্রবণের ঘনত্ব বলা হয়। তার সাথে মাথায় রাখো যে যে সকল বস্তু দ্রাব্যকে দ্রবীভূত করে না এবং কণাগুলোকে খালি চোখে দেখা যায় তাদেরকে প্রলম্বন বলা হয়, তাই না? প্রলম্বন হচ্ছে অসমসত্ব মিশ্রণ। কলয়েড হলো অসমসত্ব মিশ্রণ। কলয়েডের কণাগুলো এতটা ছোট যে খালি চোখে দেখা যায় না, কিন্তু কণাগুলো আলোর বিচ্ছুরণ ঘটানোর জন্য যথেষ্ট বড়। তার সাথে মাথায় রাখবা যে হচ্ছে কলয়েডের হচ্ছে দুটো মানে উপাদান, একটা হচ্ছে বিস্তৃত দশা, একটা বিস্তার মাধ্যম। ওই দ্রবণের কণাগুলোকে বলা হয় বিস্তৃত দশা, আর যে মাধ্যমে কণাগুলো বিস্তৃত থাকে তাকে বিস্তার মাধ্যম বলে। বিশুদ্ধ পদার্থ মৌল বা যৌগ উভয়ই হতে পারে, তাই না? মৌল হলো কি? মৌল হলো পদার্থের এমন রূপ যাকে রাসায়নিক বিক্রিয়ায় আর সরল পদার্থে ভাঙা যায় না। আর যৌগগুলোকে কিন্তু মানে ভাঙা যায়, দুই বা ততোধিক বিভিন্ন মৌল মিলে কিন্তু মানে একটা নির্দিষ্ট অনুপাতে যুক্ত হয়ে যৌগ তৈরি হয়। এবার বলো এগুলোর অ্যান্সার দাও। বলছে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ থেকে সোডিয়াম ক্লোরাইডকে পৃথক করার কৌশলকে কি বলা হয়? বলো কোন প্রক্রিয়ার সাহায্যে তুমি সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ থেকে সোডিয়াম ক্লোরাইডকে পৃথক করবে? বুঝতেই পারছো, সোডিয়াম ক্লোরাইড মানে লবণের জলীয় দ্রবণ থেকে লবণকে পৃথক করবে কি করে? বাষ্পীভবনের সাহায্যে, তাই না? বলো সোডিয়াম ক্লোরাইড ও অ্যালুমিনিয়াম ক্লোরাইডের মিশ্রণ থেকে অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে কিভাবে তুমি হচ্ছে পৃথক করবে? বলো। এখানে তোমাকে ঊর্ধ্বপাতন প্রক্রিয়া অ্যাপ্লাই করতে হবে, যে সোডিয়াম ক্লোরাইড থেকে মানে সোডিয়াম ক্লোরাইড ও অ্যামোনিয়াম ক্লোরাইডের মিশ্রণ থেকে অ্যামোনিয়াম ক্লোরাইডকে পৃথক করতে গেলে ঊর্ধ্বপাতন মাথায় রাখবা। দেখো গাড়ির ইঞ্জিন অয়েল থেকে ছোট ছোট ধাতুর টুকরোকে পৃথক করতে গেলে তুমি বলো পৃথকীকরণ পদ্ধতি, যেমন ছেঁকে করতে পারো। তারপরে বলো ফুলের পাপড়ি থেকে বিভিন্ন রঞ্চককে পৃথক করতে ক্রোমাটোগ্রাফি। মানে দই থেকে মাখনকে ঘূর্ণায়ন। জল থেকে তেলকে তুমি বলবা এটা হচ্ছে আমরা স্তরে স্তরে বা পৃথকীকৃত ফানেলের মাধ্যমে পৃথক করতে পারি। চা পাতাকে পৃথক করতে গেলে আমরা ছাঁকনি দিয়ে ছেঁকে পৃথক করতে পারি। বালি থেকে লোহার পিনকে বলো, বালি থেকে লোহার পিনকে এটাও কিন্তু আমরা এটাও ছেঁকে আমরা বার করতে পারবো, তাই না? তুষ থেকে গমের দানা, এটাও কিন্তু পরিশ্রবণ বা ছেঁকে আমরা বার করতে পারবো বা চেলে বার করতে পারবো। দেখো জলের প্রলম্বিত কাদা মাটির কণাগুলোকে পৃথক করতে গেলে আমাদের পরিশ্রবণ পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, এগুলো একটু দেখে নিবে। এর মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণ তোমার এই দুটো, উপরের দুটো কিন্তু বেশ, উপরের দুটো আর এই ফুলের পাপড়ি, এই তিনটে কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। আচ্ছা, এগুলো তো আমরা সামনের দিন দেখবো। এবার বলো যে নিচের পদার্থগুলোকে সমসত্ব ও অসমসত্ব মিশ্রণের ভিত্তিতে শ্রেণীবিভাগ করা হলো। শ্রেণীবিভাগ করো। বলো সোডা জল, এটা কি সমসত্ব না অসমসত্ব? সঙ্গে সঙ্গে বলবো সোডা জল হচ্ছে সমসত্ব। কাঠ অসমসত্বকে আমি কেটে দিচ্ছি, হ্যাঁ। আর বায়ু কি? বায়ু হচ্ছে সমসত্ব, তাই না? সমসত্ব একটা মিশ্রণ। মাটি কিন্তু অসমসত্ব। ভিনিগারও সমসত্ব। পরিশ্রুত চা এটাও কিন্তু সমসত্ব। তাহলে বুঝতেই পারছো এই অপশনের মধ্যে মাটি আর কাঠ হলো অসমসত্ব মিশ্রণ, আর সোডা জল, বায়ু, তারপরে ভিনিগার, পরিশ্রুত চা এগুলো কিন্তু
সমসত্ব মিশ্রণের উদাহরণ। বলছে নিচের পদার্থগুলোর মধ্যে কোনগুলো বিশুদ্ধ পদার্থের শ্রেণীতে পড়ে? বলো, বরফ কি বিশুদ্ধ পদার্থ? অবশ্যই। দুধ, দুধ কি বিশুদ্ধ পদার্থ? অবশ্যই। লোহাও বিশুদ্ধ পদার্থ, হাইড্রোক্লোরিক অ্যাসিডও বিশুদ্ধ পদার্থ, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডও বিশুদ্ধ পদার্থ। দেখো, বিশুদ্ধ পদার্থের মধ্যে মৌল যৌগ দুটোই কিন্তু হতে পারে, আমি কিন্তু প্রথমেই বলে দিলাম। পারদ কি? পারদও বিশুদ্ধ পদার্থ। ইট, ইট কিন্তু বিশুদ্ধ পদার্থ নয়। কাঠও বিশুদ্ধ পদার্থ হবে না, বায়ু বিশুদ্ধ পদার্থ হবে। ঠিক আছে, না সরি, বায়ু হচ্ছে মিশ্র পদার্থ। মানে থাকবে বায়ু কিন্তু বিশুদ্ধ নয়, বায়ু হচ্ছে মিশ্র পদার্থ, কারণ বায়ুর মধ্যে অনেক রকমের গ্যাস আছে না। তারপরে বলো, মিশ্রণগুলো থেকে দ্রবণকে কিভাবে তুমি পৃথক করবে? যেমন দ্রবণ পৃথক করবে কি করে? যেমন মাটি। আচ্ছা, দ্রবণগুলোকে শনাক্ত করো। দেখো, এটা প্রশ্নটা বলছে যে মিশ্রণগুলো থেকে দ্রবণগুলোকে শনাক্ত করো। দ্রবণ কোনটা? মাটি কিন্তু দ্রবণ নয়। সমুদ্রের জল দ্রবণ, বাতাসও কিন্তু দ্রবণ, তাই না? তার সাথে বলবা কয়লা কি দ্রবণ হবে? না, কয়লা দ্রবণ হবে না, সোডা জলও দ্রবণ হবে। তাহলে এর মধ্যে হলো সমুদ্রের জল, বাতাস, সোডা জল। তারপর দেখো, টিনডাল প্রভাব দেখা যায় কোনটিতে? বলো, এই চারটে অপশনের মধ্যে বলো। ভালো প্রশ্ন কিন্তু এটা, যে টিনডাল প্রভাব তুমি দেখতে পাবা দুধে দেখতে পাবা, আর স্টার্চ দ্রবণে দেখতে পাবা। ঠিক আছে, মৌল যৌগ আর মিশ্রণকে পৃথক করো। দেখো, সোডিয়াম একটা ধাতু, তাই না? সোডিয়াম এটা কিন্তু একটা মৌল। মাটি কি দাদা? মাটি হচ্ছে মিশ্রণ, মাটি হচ্ছে মিশ্রণে পড়বে। মিশ্রণকে আমি গোল করছি। আর চিনির দ্রবণ, দেখো চিনির দ্রবণ এটাও কিন্তু হচ্ছে তোমার মিশ্রণ। ঠিক আছে, রূপা কিন্তু একটা মৌল। আচ্ছা, ক্যালসিয়াম কার্বনেট, এটা কিন্তু দাদা ক্যালসিয়াম কার্বনেট একটা যৌগ। এটা হচ্ছে যৌগ, ক্যালসিয়াম কার্বনেট একটা যৌগ। টিন হচ্ছে তোমার মৌল। সিলিকনও কিন্তু মৌল। কেমন? দেখে নাও, তোমার হচ্ছে কয়লা কি দাদা? কয়লা কিন্তু একটা মিশ্রণ। মানে থাকবে কয়লা হলো মিশ্রণ। বায়ু কি? বায়ু কিন্তু মিশ্রণ। মানে বায়ু কিন্তু মিশ্রণ। অর্থাৎ সাবান কি হবে দাদা? সাবানও কিন্তু মিশ্রণই হবে। মিথেনটা হবে তোমার যৌগ হবে, মিথেন। কার্বন ডাইঅক্সাইডও কিন্তু যৌগ হবে। আর রক্ত কি হবে? রক্তও কিন্তু মিশ্রণ। ঠিক আছে, রক্তের মধ্যে অনেক কিছু রয়েছে, হিমোগ্লোবিন রয়েছে, অনুচক্রিকা রয়েছে, তাই না? তারপর বলো রাসায়নিক নিচের হচ্ছে কোনগুলো রাসায়নিক পরিবর্তন? দেখো, উদ্ভিদের বৃদ্ধি কি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ? অবশ্যই রাসায়নিক পরিবর্তনের উদাহরণ, আগের অবস্থায় ফেরা যাবে না। লোহায় মরিচা পড়াও কিন্তু রাসায়নিক পরিবর্তন। বালি ও লোহার ক্ষুদ্র কণার মিশ্রণ, এটা কিন্তু রাসায়নিক পরিবর্তনের উদাহরণ নয়, তাই না? এই মিশ্রণকে কিন্তু পৃথক করতে পারবা। রান্না করা খাদ্য, এটা রাসায়নিক পরিবর্তন। খাদ্যের পাচন, এটাও কিন্তু রাসায়নিক পরিবর্তন। জলের কঠিনীভবন, এটা কিন্তু রাসায়নিক পরিবর্তন নয়। মোমবাতির দহন, এটা ভৌত রাসায়নিক উভয়ই। বুঝলে? চলো একটু দেখে নিলে, কারণ চলে আসতে পারে পরীক্ষায়, বিষয়টা বুঝতে পারলে? অনেকে মনে করছে এগুলো করার কোনো যুক্তিই নেই, কিন্তু আমি বলছি বাস একটু দেখে নাও, কি ক্ষতি হবে তোমার। তৃতীয় অধ্যায় দেখো, পরমাণু আর অণুর গঠন, যার মধ্যে প্রথমেই দেখো এই তোমার হচ্ছে কণাগুলো প্রকৃতপক্ষে সংযুক্ত অবস্থায় থাকে বলেই পদার্থকে আমরা ভিন্ন ভিন্ন রূপে পাই। এই তথ্যটা কোন ভারতীয় দার্শনিক দিয়েছিলেন? মাথায় রাখবে, ভারতীয় দার্শনিক প্রকৃত কট্টম। কি বললাম? ভারতীয় দার্শনিক প্রকৃত কট্টম তিনি বলেছিল যে কণাগুলো, মানে পদার্থের কণাগুলো প্রকৃতপক্ষে সংযুক্ত অবস্থায় থাকে, তাই আমরা তাদেরকে ভিন্ন ভিন্ন রূপে পাই। আর দেখো, একজন গ্রিক দার্শনিক যার নাম হচ্ছে ডেমোক্রিটাস, তিনিই কিন্তু সর্বপ্রথম পদার্থের এই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলোকে পরমাণু বা অ্যাটম বলে অভিহিত করেছিলেন। অ্যাটম, ঠিক আছে। তার সাথে দেখো, এখানে বলছে যে ভরের নিত্যতা সূত্র কি বলছে? মাথায় রাখবে, কোনো রাসায়নিক বিক্রিয়ায় ভরকে যেমন সৃষ্টিও করা যায় না, তেমনি ধ্বংসও করা যায় না। এটাই হচ্ছে ভরের নিত্যতা সূত্র। আচ্ছা, আমরা দেখলাম কি যে গ্রিকদের দেওয়া অ্যাটম শব্দ কে দিয়েছিল? গ্রিক দার্শনিক তোমার হচ্ছে ডেমোক্রিটাস, মাথায় রাখবা। আর এই ডাল্টনের পরমাণুবাদ ভরের নিত্যতা সূত্র এবং স্থিরানুপাতের সূত্রের ব্যাখ্যা দিতে সমর্থ হয়। ঠিক আছে, দেখো 1808 সালে বিজ্ঞানী জন ডাল্টন তিনি কিন্তু পরমাণুবাদ তত্ত্ব প্রকাশ করে। তাহলে ডাল্টন তার পরমাণুবাদ তত্ত্ব কবে প্রকাশ করে? 1808-এ, মাথায় রাখবে। আচ্ছা, দেখো ডাল্টনের পরমাণুবাদের কোন স্বীকার্যটি থেকে ভরের নিত্যতা সূত্র আমরা পাই? ওই যে হচ্ছে পরমাণুকে মানে পরমাণু হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি, যাকে আর রাসায়নিক বিক্রিয়ায় হচ্ছে ধ্বংস করা যায় না এবং সৃষ্টিও করা যায় না, সেখান থেকেই তো আমরা ভরের নিত্যতা সূত্র পাই। আর ডাল্টনের পরমাণুবাদের কোন স্বীকার্যটি স্থিরানুপাতের সূত্রে ব্যাখ্যা দেয়? ওই যে ডাল্টন কি বলেছিল যে পরমাণুগুলো একটি নির্দিষ্ট, দেখো পরমাণুগুলো ক্ষুদ্র পূর্ণ সংখ্যায় সরলানুপাতে যুক্ত হয়ে যৌগ গঠন করে। এই তথ্য থেকেই কিন্তু আমরা স্থিরানুপাতের সূত্রের ব্যাখ্যা করতে পারি। দেখো বার্জেলিয়াস, ওই যে ডাল্টন তো তোমার এই মৌলগুলোকে চিহ্নের সাহায্যে, মানে এই চিহ্ন দিয়ে তারপরে প্রকাশ করেছে, মানে বলেছিল এই চিহ্ন থাকলে সেটা সেই মৌল। কিন্তু বিজ্ঞানী বার্জেলিয়াস তিনি কিন্তু এই প্রতীকের পরিবর্তে তোমার হচ্ছে মৌলের একটি বা দুটি বর্ণ দিয়েই কিন্তু মানে সেই মৌলটার হচ্ছে প্রতীক হিসাবে কি ব্যবহার করেছিল?
যে মৌলটা, সেই মৌলটার একটা বা দুটো বর্ণ দিয়েই কিন্তু তার প্রতীকটা প্রকাশ করার চেষ্টা করেছিলেন বিজ্ঞানী বার্জেলিয়াস। নামটা মাথায় রাখবে, বার্জেলিয়াস, ঠিক আছে। আচ্ছা দেখো, কার্বন মনোক্সাইডে পরীক্ষা প্রশ্ন দেবে যে কার্বন মনোক্সাইড যৌগটিতে কার্বন তার ভরে ড্যাশ গুণ ভর অক্সিজেনের সাথে যুক্ত থাকে 4/3 গুণ, 4/3 গুণ মাথায় রাখবে। কার্বন মনোক্সাইড যৌগটিতে কার্বন তার ভরে 4/3 গুণ ভরের সাথে মানে ভরে অক্সিজেনের সাথে যুক্ত থাকে, ঠিক আছে। আচ্ছা দেখো, অক্সিজেনের একটি পরমাণুর ভরের 1/16 অংশকে একক হিসেবে গ্রহণ করা হয়েছিল, ঠিক আছে। মাথায় রাখবা, প্রথমে তোমার এই অক্সিজেনের একটি পরমাণুর ভরের 1/16 অংশকে একক হিসেবে গ্রহণ করা হয়েছিল। অক্সিজেনের কথা বললে 1/16, আর যদি তোমার হচ্ছে কার্বনের কথা বলে তাহলে 1/12 হবে, এটা মাথায় রাখবা। যে পরবর্তীকালে সবাই কি মেনে নিয়েছিল যে একটি কার্বন 12 পরমাণুর ভরের 1/12 অংশকে তুলনা করেই মানে বিভিন্ন মৌলের যে পারমাণবিক ভর কি কার কি হবে না হবে সেইটা কিন্তু গণনা করা হয়েছিল তোমার এই কার্বনের হচ্ছে কার্বন 12 পরমাণু থেকে, ঠিক আছে। আচ্ছা, এই তথ্যটা মাথায় রাখবা যে অণু হলো মৌলের বা যৌগের ক্ষুদ্রতম কণা যার স্বাধীন সত্তা আছে এবং যা পদার্থটির সমস্ত ধর্ম প্রকাশ করে। তাহলে ড্যাশ হলো মৌল বা যৌগের ক্ষুদ্রতম কণা যার স্বাধীন সত্তা আছে এবং যা পদার্থটির সমস্ত ধর্মকে প্রকাশ করে, অণু, ঠিক আছে। চলে আসি, দেখো ওজনের সংকেত কি মাথায় রাখবে, ওজনের সংকেত হচ্ছে O3, ওজনের সংকেত O3। আচ্ছা, জলের অণুতে পরমাণু সংখ্যার অনুপাত কত? জলে তোমার হাইড্রোজেন আর অক্সিজেন রয়েছে, এদের পরমাণু সংখ্যার অনুপাত তুমি বলবা। আমরা জলের সংকেত কি লিখি? H2O, মানে হাইড্রোজেন 2খানা আর অক্সিজেন 1খানা, তাহলে 2:1, ঠিক আছে। আয়ন কি দাদা? ওই ধাতু ও অধাতুর সমন্বয়ে গঠিত যৌগের মধ্যে তড়িৎগ্রস্ত কণা থাকে, এই তড়িৎগ্রস্ত কণাকেই আয়ন বলে। দুই রকমের, একটা অ্যানায়ন একটা ক্যাটায়ন। ধনাত্মক তড়িৎগ্রস্ত আয়নকে অ্যানায়ন বলে, আর ঋণাত্মক তড়িৎগ্রস্ত আয়নকে অ্যানায়ন বলে, আর ধনাত্মক তড়িৎগ্রস্ত আয়নকে ক্যাটায়ন বলে, মাথায় রাখবে, ঠিক আছে। আর দেখো, মৌলের যোজন ক্ষমতাকে তার যোজ্যতা বলা হয়, মাথায় রাখবে। চলে আসো এরপরে, এগুলো আমরা আগামীকাল দেখব, যে নিউমেরিক্যালসগুলো যেগুলো হয়। দেখো, পরীক্ষায় প্রশ্ন এরকম দিতে পারে যে 4 ইউ ভরের হাইড্রোজেন অণু 32 ইউ ভরের অক্সিজেন অণুর সাথে যুক্ত হয়ে কত অণু ভরের জল উৎপন্ন করবে বা তৈরি করবে, ঠিক আছে। তা 36 ইউ ভরের জল তৈরি করবে। জাস্ট ইউ থাকলে পরে এগুলো সব জুড়ে দেওয়া, তাহলে সঠিক উত্তর চলে আসবে। আচ্ছা বলো, দেখো আমরা তো সচরাচর জানি যে 1 ডজন সমান 12টি, তাহলে পরীক্ষায় যদি দেয় 1 গ্রোস সমান কতগুলো, অনেকেই কিন্তু জানে না। যে 1 গ্রোস সমান 144টি, এটা কিন্তু ওই জন্য আমি তো বললাম যেটা মাথায় রাখবা, 1 গ্রোস সমান 144টি, ঠিক আছে। দেখো, হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1 ইউ, তাই না? তা মাথায় রাখবা যে হাইড্রোজেনের গ্রাম পারমাণবিক ভর হবে 1 গ্রাম। মাথায় রাখবা 1 ইউ হাইড্রোজেন কেবলমাত্র একটি হাইড্রোজেন পরমাণু থাকে, আর 1 গ্রাম হাইড্রোজেনে কিন্তু তোমার ওই 1 মোল হাইড্রোজেন থাকে, আর 1 মোল সমান 6.022 × 10⁻23 এত সংখ্যক পরমাণু থাকে। তাহলে কি বুঝলে এখান থেকে দাদা? যদি বলে পরীক্ষা যদি বলে যে 1 ইউ হাইড্রোজেনে কতগুলো হাইড্রোজেন পরমাণু থাকে, একটি মাত্র হাইড্রোজেন পরমাণু থাকে। যদি 1 গ্রাম হাইড্রোজেন পরমাণুতে কতগুলো হাইড্রোজেনের পরমাণু থাকে, মাথায় রাখবা এই যে এইটা 6.022 × 10⁻23 সংখ্যক পরমাণু থাকে। আচ্ছা দেখো, ল্যাতিন ভাষায় তোমার এই মোল শব্দের অর্থ কি? মোল শব্দটির অর্থ হচ্ছে স্তূপ বা গাদা, ঠিক আছে। এই স্তূপ বা গাদা থেকে কিন্তু মোল কথাটি প্রবর্তন করা হয়েছিল, মাথায় রাখবা। তারপরে চলে আসো, দেখো যে এই অধ্যায় থেকে আমরা কি শিখলাম, যে রাসায়নিক বিক্রিয়ায় তোমার এই অংশগ্রহণকারী বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থগুলোর মোট ভর অপরিবর্তিত থাকে। এটাই হচ্ছে ভরের নিত্যতা সূত্র, তাই না? যা সৃষ্টিও হয় না, ধ্বংস হয় না। তা বলছে একটি বিশুদ্ধ যৌগিক পদার্থের মৌলগুলো ভরের নির্দিষ্ট অনুপাতে যুক্ত থাকে, এটাই হচ্ছে স্থিরানুপাতের সূত্র। পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা স্বাধীন সত্তা নেই, মাথায় রাখবা। আর অণু হলো মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার স্বাধীন সত্তা আছে। একগুচ্ছ পরমাণু যারা আয়নের মতো আচরণ করে তাদেরকে বহু পরমাণুক আয়ন বলা হয়। অ্যাভোগাড্রোর সংখ্যার মানটা মাথায় রাখবা 6.022 × 10⁻23। আর মোল হলো কোনো পদার্থের এমন একটি পরিমাণ যার মধ্যে সমান সংখ্যক কণা, সে পরমাণু বললে পরমাণু, আয়ন বললে আয়ন, অণু বললে অণু, সাংকেতিক একক বলে সাংকেতিক একক থাকে, ঠিক আছে। আর 1 মোল পদার্থের ভরকে বলা হয় মোলার ভর। 1 মোল পদার্থের ভরকে তার মোলার ভর বলা হয়। নিম্নলিখিত যৌগগুলোর রাসায়নিক সংকেত সঙ্গে সঙ্গে বলবো দাদা। ম্যাগনেসিয়াম ক্লোরাইড কী হবে বলো? ম্যাগনেসিয়াম ক্লোরাইড MgCl2, ম্যাগনেসিয়াম ক্লোরাইড। ক্যালসিয়াম অক্সাইড কী হবে? ক্যালসিয়াম অক্সাইড Ca,
ও হবে, ক্যালসিয়াম অক্সাইড আছে যেহেতু। আর কপার নাইট্রেট, দেখো কপার নাইট্রেটটা মাথায় রাখবে, কপার নাইট্রেট হচ্ছে, দাঁড়াও আমিও ভুলে গেলাম, কপার Cu তো হবে, নাইট্রেট হচ্ছে NO3 ইন্টু 2 হবে, মানে ব্যাকেট দিয়ে 2 হবে, এটা একটু দেখে নিও। হ্যাঁ, অ্যালুমিনিয়াম ক্লোরাইড কী হবে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড তো আমরা তো জানি, অ্যালুমিনিয়াম আর ক্লোরাইড ওই জন্য 3 হবে, AlCl3। ক্যালসিয়াম কার্বনেট বলেছে, ক্যালসিয়াম হচ্ছে তোমার Ca, আর কার্বনেট যেহেতু তাহলে তোমার হচ্ছে কার্বনেট, তো তাহলে CO3 হবে, CO3। বোঝা গেল? এগুলো একটু মাথায় রাখবা, গুরুত্বপূর্ণ কিন্তু। চলে আসো এবার তারপরে যে পরমাণুর গঠন। দেখো দুটি বস্তুকে পরস্পর ঘষা হলে তারা তড়িৎ আদানে আদিত হয়। মাথায় রাখবে, দুটি বস্তুকে পরস্পর ঘষলে তারা তড়িৎ আদানে আদিত হয়। একটা লাইন মাথায় রাখবা, বলছে যে দেখো তোমার এই যে প্রোটন কণাটির ভর ইলেকট্রনের ভরের প্রায় 2000 গুণ। মাথায় রাখবে, একটা প্রোটনের ভর একটা ইলেকট্রন কণার ভরের কিন্তু কত গুণ? 2000 গুণ। তারপরে চলে আসো যে দেখো আলফা কণা প্রোটনের তুলনায় অনেক ভারী হয়। মানে আলফা কণা বলতে কি, এর হিলিয়ামের আয়নের কথা বলছে। হিলিয়ামের আয়ন এটা কিন্তু প্রোটনের তুলনায় অনেক বেশি ভারী। ঠিক আছে, মাথায় রাখবা, এখানে তেমন কিছু নেই। দেখো একটা পরমাণুর ভর কি বলছে, এক মিনিট, একটা পরমাণুর ভর পরমাণুর কেন্দ্রকে অবস্থিত প্রোটন ও নিউট্রন কণার ভরের সমষ্টি। তাহলে একটা পরমাণুর ভর কী হবে? তার কেন্দ্রকে, পরমাণুর কেন্দ্রকে যতগুলো প্রোটন আর যতগুলো নিউট্রন থাকবে তাদের যোগফলটাই হচ্ছে মাথায় রাখবে একটা পরমাণুর ভর। বলো হিলিয়াম পরমাণুর পারমাণবিক ভর 4 এবং এর কেন্দ্রকে 2টি প্রোটন আছে, তাহলে কয়টি নিউট্রন হবে? সঙ্গে সঙ্গে বলবো দাদা 4টি। 4 যেহেতু পারমাণবিক ভর, আমরা দেখলাম পারমাণবিক ভর সমান হচ্ছে প্রোটন যোগ নিউট্রন, তাহলে সঙ্গে সঙ্গে বলবো প্রোটন যদি 2টো হয় তাহলে 2টো নিউট্রন হবে, তাই না? 2টো নিউট্রন আছে। তারপরে বলো যেসব পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথে 8টি ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে সেই সকল রাসায়নিক সক্রিয় খুবই কম, মানে সেই সকল মৌলগুলো রাসায়নিক সক্রিয় খুব কম। ঠিক আছে, মানে তারা রাসায়নিক বিক্রিয়া করে না বললেই চলে। আর হচ্ছে তাদের যোজন ক্ষমতা বা যোজ্যতা 0 হয়, আর তাদেরকে নিষ্ক্রিয় মৌল বলে, যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন আছে, সেইগুলো মাথায় রাখবা। এটা কিন্তু দিয়ে দেবো। দেখো আমাদের পর্যায় সারণী নেই, কিন্তু এই প্রশ্নটা চলে আসতে পারে যে নিষ্ক্রিয় গ্যাসগুলোর সর্ববহিস্থ কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকে? 8টি ইলেকট্রন থাকে, মাথায় রাখবা। ঠিক আছে, আর হিলিয়াম দিয়ে দিল 4টে গ্যাসের নাম, দিয়ে দিল নিম্নলিখিত কোনটি নিষ্ক্রিয় গ্যাস? হিলিয়াম কিন্তু নিষ্ক্রিয় গ্যাস। ঠিক আছে, বুঝতে পারছো? দেখো এই যে মৌলর ওপর নিচে কি থাকে? এই তো দাদা মৌল, ওপরে থাকে ভর সংখ্যা, নিচে থাকে পারমাণবিক সংখ্যা, তাই না? নিচে পারমাণবিক সংখ্যা থাকে। আচ্ছা, পরমাণুর কেন্দ্রকে অবস্থিত মোট প্রোটন সংখ্যাই হলো পারমাণবিক সংখ্যা, মানে প্রোটন সংখ্যা আর পারমাণবিক সংখ্যা একই জিনিস, এটা মাথায় রাখবা। এবার চলো দেখো ইলেকট্রন কি আবিষ্কার করেছিল? আমরা দেখলাম যে থমসন আবিষ্কার করেছিল, প্রোটন আবিষ্কার করে গোল্ডস্টাইন। আর যে থমসন যে পরমাণু মডেল দিয়েছিল তিনি বলেছিল একটি ধনাত্মক গোলক, সেটা পরমাণু হচ্ছে একটা ধনাত্মক গোলক, আর তার মধ্যে ইলেকট্রনগুলো গঠিত আছে, তাই না? আচ্ছা দেখো রাদারফোর্ড কি করেছিল? আলফা কণার বিচ্ছুরণের পরীক্ষাটা করেছিল রাদারফোর্ড। আর তিনি বলেছিল যে পরমাণুর হচ্ছে কেন্দ্রক অবস্থা, মানে পরমাণুর মধ্যে কেন্দ্রক আছে, একটা পরমাণু কেন্দ্রক আছে, অর্থাৎ নিউক্লিয়াসকে রাদারফোর্ড আবিষ্কার করেছিল, মাথায় রাখবা। ঠিক আছে, আর বলেছিল এই নিউক্লিয়াসের চারপাশে কিন্তু ইলেকট্রনগুলো ঘোরে, তাই না? দেখো তা বিজ্ঞানী নিলস বোর তিনি কিন্তু মানে এই রাদারফোর্ডের তথ্যটাকে সঠিকভাবে বিবৃত করে বলেছেন যে নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনগুলো ঘোরে, ঠিক আছে, তাদের ঘোরার জন্য কিছু নির্দিষ্ট বা সুস্থিত কক্ষপথ রয়েছে। তাই নির্দিষ্ট কক্ষপথের কথা কে বলেছিল? বিজ্ঞানী নিলস বোর। নিউটন কে আবিষ্কার করে? বিজ্ঞানী জে স্যাডউইক, মাথায় রাখবা। পরমাণু 3টি অবপারমাণবিক কণা কি কি? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক আর হচ্ছে মানে ঋণাত্মক আধানগ্রস্ত কণা, প্রোটন হচ্ছে ধনাত্মক আধানগ্রস্ত কণা, আর নিউট্রন হচ্ছে তড়িৎ নিরপেক্ষ, মানে কোনো আধানই নেই। ঠিক আছে, দেখো একটি হাইড্রোজেন কণার ভর একটি ইলেকট্রন কণার ভর একটি হাইড্রোজেন পরমাণুর ভরের 1/2000 অংশ, মাথায় রাখবা, ভালো তত্ত্ব। কি বললাম? যে একটি ইলেকট্রন কণার ভর একটি হাইড্রোজেন পরমাণুর ভরের 1/2000 অংশ। আর যে 4টি কক্ষপথের কথা বলা হয়েছিল সেই 4টি কক্ষপথ হচ্ছে KLMN। যোজ্যতা হলো একটি পরমাণুর যোজন ক্ষমতা। ঠিক আছে, দেখো একটি মোলের পারমাণবিক সংখ্যা আর প্রোটন সংখ্যা সবসময় সমান হয়। ভর সংখ্যা কি? ভর সংখ্যা হচ্ছে তোমার ওই কেন্দ্রকে উপস্থিত নিউক্লিয়ন সংখ্যার সমান। নিউক্লিয়ন সংখ্যা মানে কি? নিউক্লিয়ন মানে তো প্রোটন আর নিউট্রন, তাই না? আর সেটাই হচ্ছে ভর সংখ্যা। সমস্থনিক হলো পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা একই, ভর সংখ্যা ভিন্ন ভিন্ন, তাদেরকে সমস্থনিক বলবে। আর আইসোবারটা তুমি তো আগের দিন পড়ে নিয়েছো, যাদের ভিন্ন ভিন্ন পারমাণবিক সংখ্যা কিন্তু ভর সংখ্যা একই, সেটা হচ্ছে আইসোবার।
দেখো প্রোটন সংখ্যা দ্বারা মৌলগুলোকে চিহ্নিত করা হয়, মাথায় রাখবা। কোনো মৌলকে চিহ্নিত করবে কি দিয়ে? তার প্রোটন সংখ্যা দিয়েই কিন্তু তাকে চিহ্নিত করবে। বলছে দেখো, বলছে যে কোনো মৌলের জেড হলো 3, মানে জেড মানে কি? জেড মানে হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা। তা পারমাণবিক সংখ্যা যদি 3 হয়, হচ্ছে মৌলটির যোজ্যতা কত হবে এবং মৌলটির নাম কি? তুমি বলবা দাদা ওই তোমার হচ্ছে যোজ্যতা কি হবে, মানে প্রথম কক্ষে দুটো ভরে যাচ্ছে আর একটা থাকছে 2 1, তার মানে 1 1 হয়ে যাবে যোজ্যতা। আর মৌলটির নাম হবে কি? 3 মানে বলবা যে লিথিয়াম, লিথিয়াম হবে, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কিন্তু 3। আচ্ছা বলো, 2 প্রকার পরমাণু এক্স আর ওয়াই এর কেন্দ্রকে তোমার যে দেওয়া হয়েছে, তাই এখানে দেখাচ্ছে কি যে এক্স আর ওয়াই দেখাচ্ছে এক্স এর প্রোটন সংখ্যা 6টি, নিউটনও 6টি, ওয়াই এর হচ্ছে প্রোটন সংখ্যা হচ্ছে 6টি, নিউটন 8টি। তা বলছে এক্স এবং ওয়াই এর ভর সংখ্যা লেখো। লেখো, তুমি তো জানোই প্রোটন নিউটন যোগ করলে ভর সংখ্যা চলে আসে, এক্স এর 12 আর ওয়াই এর হচ্ছে 14। তা বলছে এই 2 প্রকার এদের মধ্যে সম্পর্ক কি? দেখো সম্পর্ক কি ভালো করে বুঝে, ভালো প্রশ্ন কিন্তু এটা। দেখো ভর সংখ্যা পৃথক আলাদা, কিন্তু প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা একই, তাহলে তাদেরকে কি বলা হয় বলো? যে সকল মৌলের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যাগুলো একই কিন্তু ভর সংখ্যা আলাদা, তাদেরকে কি বলে? আইসোটোপ বলা হয়। তাহলে এরা কিন্তু আইসোটোপ। বিষয়টা বুঝতে পারলে? আচ্ছা এবার বলো হচ্ছে বিবৃতিগুলো কোনটা সত্য মিথ্যা, ঠিক আছে? যে থমসন প্রস্তাব করেন যে পরমাণুর কেন্দ্রকে শুধুমাত্র নিউক্লিয়ন্স থাকে। নিউক্লিয়ান্স ফিউক্লিয়ান্সের কথা কিন্তু যে থমসন কিন্তু কখনোই বলেনি, তাই না? এটা কিন্তু ঠিক নয়। বলছে একটি ইলেকট্রন একটি প্রোটন পরস্পর যুক্ত হয়ে একটি নিউট্রন গঠন করে, তাই তাই এটি তড়িৎ নিরপেক্ষ। এটা কিন্তু সঠিক বস, ভালো করে বোঝো। দেখো নিউটন কিন্তু তড়িৎ নিরপেক্ষ কেন বলছি? কারণ তোমার হচ্ছে একটা ইলেকট্রন একটা প্রোটন যুক্ত হয়, ইলেকট্রনে তোমার হচ্ছে মাইনাস, প্রোটনে প্লাস, তাহলে যখনই মাইনাস প্লাস যুক্ত হবে তখন কিন্তু কিছুই থাকবে না, বুঝতে পারলে? তখন কিন্তু তড়িৎ নিরপেক্ষ হয়ে যাবে সেটা, আর সেটাই হচ্ছে নিউটনকে বোঝাচ্ছে, এটা ঠিক। বলছে একটি ইলেকট্রনের ভর একটি প্রোটনের ভরের প্রায় এত গুণ, এটা কিন্তু ঠিক, আমরা একটু আগে পড়ে নিলাম, তাই না? ডিটটা বলছে যে আয়োডিনের একটি সমস্তনিক টিঙ্কার আয়োডিন প্রস্তুতিতে ব্যবহৃত হয়, যার হচ্ছে তোমার ঔষধ রূপে ব্যবহার করা হয়। টিঙ্কার আয়োডিন প্রস্তুতিতে ব্যবহৃত হয়, আয়োডিন একটি সমস্ত, এটাও ঠিক। হ্যাঁ, মাথায় রাখবা আয়োডিন একটা সমস্তক, যেটা হচ্ছে I127 হবে, হয়তো একটু দেখে নিও, আমার এখন মাথায় আসছে না। I127 এটাই তোমার হচ্ছে টিঙ্কার অফ আয়োডিন, মানে আয়োডিন প্রস্তুতিতে ব্যবহৃত হয়। আয়োডিনের 127, হ্যাঁ 187ই হবে, ঠিক আছে। আচ্ছা তারপরে বলো রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার ফলে আবিষ্কৃত হয় কি? ভালো মতোই জানো যে পরমাণু কেন্দ্রক বা নিউক্লিয়াস আবিষ্কার করেছিল ওই আলফা কণার বিচ্ছুরণ ঘটাতে গিয়ে। বলছে কোন মৌলের সমস্তনিকগুলো ভৌত ধর্ম অনুরূপ হবে, নাকি রাসায়নিক ধর্ম ভিন্ন ভিন্ন হবে, নাকি নিউটন সংখ্যা ভিন্ন ভিন্ন হবে, নাকি পারমাণবিক সংখ্যা ভিন্ন ভিন্ন হবে? তা এখানে তুমি বলবা দা কোনো মৌলের সমস্তনিক মানে আইসোটোপ, কি বলবে? আইসোটোপের আইসোটোপের নিউটন সংখ্যা ভিন্ন ভিন্ন হবে কি? দেখো পরমাণু সংখ্যা তো কখনোই ভিন্ন ভিন্ন হবে না, আর ভৌত ধর্ম রাসায়নিক ধর্ম আসছে না, ভৌত ধর্ম তোমার রাসায়নিক ধর্ম ভিন্ন ভিন্ন হবে না, ঠিক আছে। নিউটন সংখ্যা কিন্তু ভিন্ন ভিন্ন হবে, নিউটন সংখ্যা আলাদা হয় বলেই তো ভর সংখ্যাটা পৃথক হয়ে যায়, তাই না? এখানে কিন্তু অপশান সি কিন্তু সঠিক উত্তর করবা তুমি। বিষয়টা বুঝলে? বলো ক্লোরিন এর যোজ্যতা মানে যোজক ইলেকট্রন সংখ্যা কত, মানে ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা কত? অপশন থেকে বুঝতে পারছো ইলেকট্রনের কথা জানতে চাইছে। 17 হয়ে যাবে সঠিক উত্তর, তাই না বস? আচ্ছা এই প্রশ্নটা বলো সোডিয়ামের সঠিক ইলেকট্রন বিন্যাস কি হবে? সোডিয়ামের বলবো 11 যদি হয় 2 8 1, অর্থাৎ অপশন ডি। বুঝতে পারছো কোনো সমস্যা? আমি কিন্তু ভালো মতো তোমাদের সব বুঝিয়ে এসেছি। এবার চলে আসি জীবনের মৌলিক একক থেকে। দেখো আচ্ছা আমরা যদি পেঁয়াজের একটা পাতলা অংশকে ওই তোমার যৌগিক অনুবীক্ষণ যন্ত্রে ফেলে যদি পরীক্ষা করি, তাহলে আমরা কি দেখতে পাবো বস? আমরা কিন্তু তোমার হচ্ছে নিউক্লিয়াস দেখতে পাবো, মানে কোষ দেহ সহ। আমরা এই যে 1 মিনিট দেখো, কোষ দেহ সহ কিন্তু নিউক্লিয়াস পর্যবেক্ষণ করতে পারবো। আর এই পেঁয়াজের পাতলা ত্বককে রঞ্চিত করার জন্য একটা তোমার হচ্ছে দ্রবণ মানে মিশ্রণ করা হয়, সেটা হচ্ছে স্যাফরানিন কিন্তু মেশানো হয়, ঠিক আছে, রঞ্চিত করার জন্য, মাথায় রাখবা। চলে আসো তারপরে দেখো এগুলো এখান থেকে তেমন কিছু নেই বলে আর মার্কিং করা হয়নি। দেখো একটি ডিমকে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডে যদি রাখা হয় তাহলে কি হবে? তাহলে দেখবা যে লঘু হাইড্রোক্লোরিক মানে রাখার সময় তুমি যদি খোলটা বের করে নাও, তাহলে দেখবা ওই তোমার হচ্ছে ওই হচ্ছে কি খোলটি প্রধানত ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি, ঠিক আছে। তা তুমি দেখবা যে কি হবে, যে ডিমের মধ্যে জল ঢুকে যাবে, মোদ্দা কথা
যদি লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে তুমি যদি একটা খোসা ছাড়ানো ডিম রাখো, তা 5-10 মিনিট পর দেখবা যে ডিমটা স্ফীত হয়েছে, মানে ফুলে ফেপে গিয়েছে। তার মানে বুঝে নেবা যে ডিমের মধ্যে কিন্তু জল প্রবেশ করেছে। আর এই প্রক্রিয়াকে কি বলা হয় বলো? যদি কোনো কিছুর মধ্যে জল প্রবেশ করে, মানে কোষে, ডিমও তো কোষ রয়েছে অসংখ্য কোষ, তাই এই কোষের মধ্যে জল ঢুকে যাওয়াটা কি বলবো? লঘু সারক দ্রবণ, তাই না? কোষের মধ্যে জল প্রবেশ করলে সেটা হচ্ছে লঘু সারক দ্রবণ বলবা। আর বলো, খোলকবিহীন একটি ডিমকে যখন তুমি লবণের মধ্যে রাখবা তখন সেটা কুঞ্চিত হয়। দেখো, কুঞ্চিত হওয়া মানে কি? কুঞ্চিত হওয়া মানে তুমি বলবা যে হচ্ছে ডিমটা চুপসে গেছে, তার মানে ওটা কি, ওখানে কি করেছে? অতিসারক দ্রবণ। এই প্রক্রিয়াটার নাম হচ্ছে অতিসারক দ্রবণ। ঠিক আছে? ঠিক একই রকমই তুমি দেখবা যে শুকনো কিশমিশ একে যদি জলে ভিজিয়ে রাখো ফুলে ফেপে ওঠে, ওই তোমার একই, যে হচ্ছে লঘু সারক দ্রবণের কারণে। তবে দেখো, সাধু জলে বসবাসকারী এককোষী জীব এবং বেশিরভাগ উদ্ভিদ কোন প্রক্রিয়ায় জল শোষণ করে? তোমার ওই অবিশ্রবণ প্রক্রিয়ায় কিন্তু জল শোষণ করে। প্লাজমা পর্দা একটা নমনীয় পর্দা কি দিয়ে তৈরি? এটি প্রধানত লিপিড আর প্রোটিন জাতীয় যৌগ দিয়ে গঠিত, মাথায় রাখবা। তার সাথে দেখে নাও যে একমাত্র সজীব কোষই কিন্তু অবিশ্রবণ প্রক্রিয়ায় জল শোষণ করতে পারে, মৃত কোষ কিন্তু পারে না। কি বললাম? অবিশ্রবণ প্রক্রিয়ায় জল শোষণ করতে পারে কেবলমাত্র সজীব কোষ, মৃত কোষ পায় না। দেখো, স্যাপ্রানিন দ্রবণ ছাড়াও তোমার কোষকে রঞ্চিত করতে আয়োডিন দ্রবণ বা মিথিলিন ব্লু দ্রবণ ব্যবহৃত হয়, মাথায় রাখবা। ভালো তথ্য, যে স্যাপ্রানিন দ্রবণ ছাড়াও কিন্তু তোমার এই আয়োডিন দ্রবণ বা মিথিলিন ব্লু দ্রবণ কিন্তু কোষকে রঞ্চিত করতে ব্যবহৃত হয়। একটু দেখে নাও বস কষ্ট করে। আচ্ছা, তারপরে দেখো আমরা কোথায় ছিলাম। হ্যাঁ বলো, নিউক্লিয় পর্দা কি দাদা? ওই তোমার নিউক্লিয়াসের একটা দ্বিস্তরীয় আবরণী দ্বারা আবৃত থাকে, ওই দ্বিস্তরীয় আবরণীটার নামই হচ্ছে নিউক্লিয় পর্দা, যেটা অসংখ্য ছিদ্র থাকে, তাই না? এই ছিদ্র দিয়ে কি হয়? এই ছিদ্র দিয়েই তোমার এই নিউক্লিয়াস আর সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন বস্তু যাওয়া আসা করে। কেমন? মাথায় রাখবা। দেখো, সালোক সংশ্লেষকারী প্রোক্যারিওটিক ব্যাকটেরিয়া কোষে ক্লোরোফিলগুলো পর্দাবিত থলির মধ্যে অবস্থান করে, আর ইউক্যারিওটিক কোষে কিন্তু প্লাস্টিডে অবস্থান করে। কি বললাম বস? ভালো তথ্য, মাথায় রাখবা যে সালোক সংশ্লেষকারী প্রোক্যারিওটিক ব্যাকটেরিয়া কোষে ক্লোরোফিলগুলো কোথায় অবস্থান করে? প্লাস্টিডে নয়। তোমার হচ্ছে প্রোক্যারিওটিক ব্যাকটেরিয়ার কোষে কিন্তু ক্লোরোফিলগুলো তোমার এই পর্দাবিত থলির মধ্যে অবস্থান করে, আর ইউক্যারিওটিক কোষে তোমার হচ্ছে প্লাস্টিডে অবস্থান করে। ঠিক আছে? ব্যাকটেরিয়ার মতো কিছু জীবকোষে তোমার ওই নিউক্লিয় আবরণী কিন্তু থাকে না, তার পরিবর্তে নিউক্লিয় অ্যাসিড থাকবে। মাথায় রাখবে যে নিউক্লিয় অ্যাসিড সম্বন্ধিত এক ধরনের অস্পষ্ট নিউক্লিয় অঞ্চল থাকে, আর সেটাকে নিউক্লয়েড বলা হয়। তাহলে মাথায় রাখবে যে ব্যাকটেরিয়ার মতো জীবকোষে তোমার ওই নিউক্লয়েড দেখতে পাওয়া যায়। ঠিক আছে? আচ্ছা দেখো, তোমার এই কোষ পর্দার ভেতরের দিকে উপস্থিত তরল পদার্থকে সাইটোপ্লাজম বলে, মাথায় রাখবে। দেখো, ভাইরাসের দেহে কিন্তু তোমার ওই ভাইরাসের কোনো রকমের কোনো আবরণী থাকে না, নিউক্লিয় আবরণী থাকে না, যতক্ষণ না ভাইরাস কোনো সজীব পোষকের দেহে ঢুকছে ততক্ষণ পর্যন্ত এটি জীবনের বৈশিষ্ট্য প্রদর্শন করে না। মানে মাথায় রাখবা, ভাইরাসের ক্ষেত্রে কিন্তু কোষতত্ত্ব কাজে লাগে না। মানে ভাইরাস তোমার ওই পোষক কোষের বাইরে জড়বস্তুর মতো আচরণ করে, আর পোষক কোষের ভেতরে প্রবেশ করলেই কিন্তু জীবিত হয়ে যাবে, জীবের মতো আচরণ করবে। সেই জন্য মাথায় রাখবে যে ভাইরাসের ক্ষেত্রে কিন্তু কোনো ওই যে স্লেইডেন আর সোয়ানের দেওয়া যে কোষতত্ত্ব না, সেটা কিন্তু ভাইরাসের ক্ষেত্রে প্রযোজ্য নয়। দেখো, প্রোক্যারিওটিক কোষ খুবই ছোট হয়, ঠিক আছে, যেটা হচ্ছে যা মোটামুটি 1 থেকে 10 মাইক্রোমিটার বলতে পারো। ঠিক আছে? আর ইউক্যারিওটিক কোষের আকার বড় হয় 5 থেকে 100 মাইক্রোমিটার। আর প্রোক্যারিওটিক কোষে একটি মাত্র ক্রোমোজোম থাকে, আর ইউক্যারিওটিক কোষে একাধিক ক্রোমোজোম থাকে। দেখো, জৈব সংশ্লেষ বলতে কি বোঝো? ওই তোমার হচ্ছে মাথায় রাখবা যে তোমার হচ্ছে ওই মসৃণ এন্ডোপ্লাজমীয় জালকে কিন্তু তোমার এই জৈব সংশ্লেষ প্রক্রিয়া দেখা যায়। মানে প্রশ্নটা কেমন হতে পারে? ধরো বলে দিল যে নিম্নলিখিত কোন কোষীয় অঙ্গাণুতে জৈব সংশ্লেষ প্রক্রিয়া দেখা যায়, তা সেটা হচ্ছে এন্ডোপ্লাজমীয় জালকে কিন্তু তোমার এই জৈব সংশ্লেষ প্রক্রিয়া দেখা যায়। তারপরে চলে আসো, আর যেগুলো আগের দিন আমি করলাম কিন্তু এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই ওগুলো তুমি হয়তো 2-3 বার পড়ে নিয়ে ভালো করে মাথায় নিয়েছো, তারপরে এটা করবা। আর এরপরে তোমাদের আরেকটা ক্লাসের উপর আমি তো বলেই দিলাম, ওই নিউমেরিক্যালসগুলো করাবো। দেখো, বলছি যে উদ্ভিদ কোষের ভ্যাকুয়ালগুলো কোষরস দ্বারা পূর্ণ থাকে এবং কোষকে রসস্ফীত করে এবং দৃঢ়তা প্রদান করে। তাহলে বলো, উদ্ভিদ কোষের কোন অঙ্গাণুতে তোমার এই হচ্ছে কোষরস দ্বারা পূর্ণ থাকে? ভ্যাকুয়ালে, মাথায় রাখবা। যেগুলো কি মানে তোমার হচ্ছে ওই কোষটিকে রসস্ফীত এবং দৃঢ়তা প্রদান করে। ঠিক আছে? তারপরে চলে আসো, দেখো অধ্যায়তে আমরা কি পড়লাম, যে জীবনের মৌলিক গঠনগত একক হলো কোষ। কোষগুলো লিপিড ও প্রোটিন দ্বারা গঠিত, কোষ পর্দা বা প্লাজমা পর্দা দ্বারা পরিবাহিত হয়। আচ্ছা, কোষ পর্দা কোষের একটি সক্রিয় অংশ, এটি কোষের ভেতরের তোমার ওই নির্দিষ্ট অঞ্চল এবং হচ্ছে বহির পরিবেশের মধ্যে বস্তুসমূহের আদান প্রদানে নিয়ন্ত্রণ করে কে? কোষ পর্দা। আর উদ্ভিদ কোষে কোষ প্রাচীর তোমার হচ্ছে প্রধানত সেলুলোজ দ্বারা গঠিত, মাথায় রাখবে। দেখো,
কোষ প্রাচীরে উপস্থিতির জন্যই কিন্তু উদ্ভিদ, ছত্রাক, ব্যাকটেরিয়া এরা কিন্তু কোষে লঘুসারক পরিবেশে বিদীর্ণ না হয়ে বেঁচে থাকতে পারে, মাথায় রাখবে। দেখো ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াস দ্বিপর্দা বেষ্টিত, ঠিক আছে। এন্ডোপ্লাজমের জালক অন্তঃকোষীয় পরিবহন পথ হিসাবে এবং তোমার হচ্ছে সংশ্লেষক ক্ষেত্র হিসাবে কিন্তু কাজ করে। আর গলগি বস্তু ওই স্তূপ আকারে সজ্জীয় থেকে মানে থলির ন্যায় সজ্জীয় থাকে, যেটা খাদ্য সঞ্চয় করে এবং প্যাকেটজাতকরণে কিন্তু সাহায্য করে গলগি বস্তু। দেখো বেশিরভাগ উদ্ভিদ কোষে বড় আকারের কোষ মানে পর্দাবৃত কোষীয় অঙ্গাণু থাকে এবং এদের প্লাস্টিড প্লাস্টিড বলা হয়। যে বড় আকারের যে কোষীয় অঙ্গাণু সেটা হচ্ছে প্লাস্টিড বলা হয়, মাথায় রাখবা। প্লাস্টিড দুই রকমের, একটা ক্রোমোপ্লাস্ট আর একটা লিউকোপ্লাস্ট। তা যে সকল ক্রোমোপ্লাস্টে ক্লোরোফিল থাকে তাদেরকে ক্লোরোপ্লাস্ট বলা হয়, আর হচ্ছে লিউকোপ্লাস্ট হচ্ছে প্রধানত খাদ্য সঞ্চয় করে রাখে। দেখো হ্যাঁ, লিউকোপ্লাস্ট প্রধানত খাদ্য সঞ্চয় করে। আর উদ্ভিদ কোষে একটি বড় কেন্দ্রীয় কোষ গহ্বর থাকে, যেটা কোষে মানে একটা কোষের প্রায় 50 থেকে 90% স্থান জায়গা দখল করে থাকে, ঠিক আছে, যার মধ্যে কি বজ্র পদার্থ সহ বিভিন্ন বস্তু সঞ্চিত থাকে। প্রোক্যারিওটিক কোষে কোনো পর্দাবিত কোষীয় অঙ্গাণু থাকে না। এদের ক্রোমোজোম শুধুমাত্র একটি ক্রোমোজোম, আর যেটা হচ্ছে নিউক্লিয় অ্যাসিড দ্বারা গঠিত, মাথায় রাখবা। আর এখানে কিন্তু মানে ছোট ছোট রাইবোজোম পাওয়া যায়, ছোট ছোট রাইবোজোম থাকে। দেখো দেহের বৃদ্ধি, তারপরে জনন কোষ উৎপাদন করার জন্য কিন্তু কোষ বিভাজিত হয়। এখান থেকে কিছুই নেই এমসিকিউ করার মতো। কলায় চলে আসো। দেখো এককোষী জীবের ক্ষেত্রে একটি মাত্র কোষই কিন্তু তাদের সমস্ত কাজগুলো করে। যেমন অ্যামিবা একটি মাত্র কোষ দিয়ে খাদ্য গ্রহণ, চলন, গ্যাসীয় বিনিময়, রেচন কার্য সম্পূর্ণ করে। কিন্তু বহুকোষী জীবের ক্ষেত্রে কিন্তু ওদের কিন্তু অনেক কোষ মানে অনেকগুলো কোষ মিলে একটা কলা, তাদের কিন্তু একটা নির্দিষ্ট কাজ থাকে। যেমন মানবদের পেশি কোষগুলো মিলে কি করে, তোমার এই সংকুচিত এবং শিথিল হয়ে চলন ঘটায়। স্নায়ু কোষগুলো স্নায়বিক বার্তা পরিবহন করে। রক্তে যে সমস্ত মানে রক্ত আমাদের দেহের বিভিন্ন অংশ মানে বিভিন্ন অংশে অক্সিজেন, খাদ্য, হরমোন এগুলো হচ্ছে পরিবহন করে। তারপরে উদ্ভিদদের সংবহন কলায় তোমার থাকে কি, সংবহন কলা দেহের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে খাদ্য, রস এবং হচ্ছে জল পরিবহন করে, জাইলেম ফ্লোয়েম, তাই না। আর মাথায় রাখবা বহুকোষী জীবের ক্ষেত্রে কিন্তু শ্রম বিভাজন পরিলক্ষিত হয়। এই তথ্যটার জন্যই কিন্তু এতগুলো বিষয় পড়া, মাথায় রাখবা বহুকোষী জীবের ক্ষেত্রে শ্রম বিভাজন পরিলক্ষিত হয়। ভালো গুরুত্বপূর্ণ একটা লাইন কিন্তু। আচ্ছা দেখো উদ্ভিদরা সোজা ও খাড়া থাকার জন্য এদের দেহে প্রচুর পরিমাণে ভার বহনকারী কলা থাকে, যেগুলো মৃত কলা, কর্ক, ঠিক আছে, মৃত কোষ দ্বারা গঠিত আর কি। চলে আসো তারপরে দেখে নাও, এখানে দেখে নিও ছবিটা একটু দেখে নিও। এই যে ছবিটায় কোনটাকে কি বলছে, প্রাচীর স্থূলীকরণ, নিউক্লিয়াস কোনটা, কোষ গহ্বর কোনটা, কোষ প্রাচীর কোনটা, ভালো করে এনসিইআরটি পাঠ্য বইটা খুলে পিডিএফ যখন টেলিগ্রামে দেবো সেখান থেকে কিন্তু পিডিএফটা তুলে নিয়ে তারপর হচ্ছে তুমি ই করে নিও, হচ্ছে এটা ভালো করে দেখে নিবা ছবিগুলো। দেখো প্রাণী কলায় আমরা তো দেখলাম যে প্রাণীদের আচ্ছাদনকারী অথবা সুরক্ষা প্রদানকারী কলাই হচ্ছে আবরণী কলা। এই দেহের বিভিন্ন অভ্যন্তরীণ অঙ্গ এবং অঙ্গতন্ত্রকে আচ্ছাদিত করে রাখে। আমাদের হচ্ছে মুখ, গহ্বর, ত্বক, রক্তবাহের আবরণী, ফুসফুসের বায়ুথলি, বৃক্কীয় নালিকায় সব জায়গায় কিন্তু আবরণী কলা রয়েছে, তাই না। তবে দেখো খুব সামান্য পরিমাণে সংযোজক পদার্থ তোমার এই আবরণী কলার মধ্যে কিন্তু সামান্য পরিমাণে সংযোজক পদার্থও রয়েছে। আর এদের কিন্তু অন্তঃকোষীয় স্থান নেই বলে, মানে ফাঁকা স্থান কিন্তু নেই বললেই চলে। চলে আসো তারপরে দেখে নাও, এখানে থেকে যা একবারেই আমি তুলে দিয়েছি আগের দিন, এগুলো সব কিন্তু এই হলুদ মার্কিংগুলো অবশ্যই পড়বা। আর সবুজ মার্কিংগুলো এগুলো হচ্ছে আনকমন টাইপ প্রশ্ন এখান থেকে তুলতে পারে বলে আমি এগুলো সবুজ মার্কিংগুলো করেছি। আর যেগুলো হচ্ছে ব্লু কালারের মার্কিং করা আছে সেগুলো হচ্ছে নিউমেরিক্যাল, সামনের দিন করব। দেখো স্নায়ুতন্ত্র দ্বারা পরিবাহিত বার্তাকে স্নায়ুস্পন্দন বলে। স্নায়ুস্পন্দন আমাদের ইচ্ছানুসারে পেশিকে নাড়াচাড়া করতে সাহায্য করে, ঠিক আছে। দেখে নাও এবার যে গঠনগত ও কার্যগতভাবে একই রকম একগুচ্ছ কোষের সমন্বয়ে কলা গঠিত হয়। উদ্ভিদ কলা দুই রকমের, ভাজক কলা, স্থায়ী কলা। ভাজক কলাকে বর্ধনশীল কলাও বলে। ওই উদ্ভিদদের বর্ধনশীল অঞ্চলে কিন্তু বিভাজনক্ষম কলাই হচ্ছে ভাজক কলা। ভাজক কলা যেই মুহূর্তে বিভাজন ক্ষমতা হারিয়ে ফেলে তখনই কিন্তু এরা স্থায়ী কলায় পরিণত হয়। তো স্থায়ী কলা দুই রকমের, সরল স্থায়ী কলা, জটিল স্থায়ী কলা। তো দেখো সরল স্থায়ী কলা বা 3 রকমের, যার মধ্যে প্যারেনকাইমা রয়েছে, কোলেনকাইমার, স্ক্লেরেনকাইমা রয়েছে, আর জাইলেম আর ফ্লোয়েম হলো জটিল স্থায়ী কলা, ঠিক আছে। আর আবরণী কলা কোনগুলো দাদা, ওই যে প্রাণী দেহে আবরণী কলা রয়েছে, যে তোমার মানে প্রাণী কলা কোনগুলো আগে দেখো, আবরণী কলা, যোগ কলা, তারপরে তোমার হচ্ছে পেশি কলা, স্নায়ু কলা, এগুলো সবই কিন্তু প্রাণী কলা, ঠিক আছে। এগুলো কিন্তু উদ্ভিদ কলা নয়, আগেরগুলো এগুলো হচ্ছে উদ্ভিদ কলা। আর দেখে নাও যে আকৃতি ও কাজের উপর ভিত্তি করে আবরণী কলাকে বেশ কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। শল্কাকার আবরণী কলা, ঘনকাকার, স্তম্ভাকার, রোসমকার এবং গ্রন্থিময় আবরণী কলা।
আর যোগ কলা কোনগুলো? মানব দেহের যে যোগ কলাগুলো রয়েছে, শিথিল কলা, মেদ কলা, অস্থি, টেন্ডন, লিগামেন্ট, তরুণাস্থি, রক্ত, এগুলো সবই কিন্তু যোগ কলার উদাহরণ। পেশি কলা কোনগুলো? আমাদের যে সরেক পেশি, অরেক পেশি আর হৃদপেশি, 3 রকমের, মাথায় রাখবে কয় রকমের? 3 ধরনের পেশি কলা দেখা যায়। আর দেখো স্নায়ু কলা হচ্ছে কতগুলো নিউরনের সমন্বয়ে গঠিত এবং এই নিউরনগুলো উদ্দীপনা গ্রহণ আর পরিবহনে সাহায্য করে। ঠিক আছে, এখান থেকে দেখো এই প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। বলছে নিম্নলিখিত ক্ষেত্রে কলাগুলোর নাম লেখো। তা বলছে যে কলা আমাদের মুখের অন্ত আবরণী গঠন করে তাকে আমরা কি বলি? আমরা তাকে কি বলি বলো? সরল আয়সাকার বা হচ্ছে সরল শল্কাকার আবরণী কলা বলি, তাই না? তা যে কলা মানবদের অস্থিকে পেশির সঙ্গে ধরে রাখে, বলো কি কোনটা? আচ্ছা দেখো, যে কলা মানব দেহের অস্থিকে পেশির সাথে ধরে রাখে সেটা হচ্ছে যোগ কলার মধ্যে পড়ছে। আর যোগ কলাটা তোমার হচ্ছে যোগ কলার মধ্যে কি রয়েছে বলো? পেশিকে টেন্ডন হবে, হ্যাঁ, পেশিকে অস্থির সঙ্গে ধরে রাখে কিন্তু টেন্ডন, আগের দিন আমরা পড়েছি। আর যে কলা উদ্ভিদদের খাদ্য পরিবহন করে সেটা হচ্ছে তোমার বলবা যে জটিল স্থায়ী কলা। জটিল স্থায়ী কলা, সরল নয়, জটিল স্থায়ী কলা, জাইলেম ফ্লোয়েম। আচ্ছা দেখো, হচ্ছে খাদ্য পরিবহন করে শুধুমাত্র ফ্লোয়েম বলবা, ঠিক আছে? যদি অপশনে যদি আবার জাইলেম ফ্লোয়েম এরকম দেওয়া থাকে তাহলে তুমি হচ্ছে ফ্লোয়েম বলবা, ফ্লোয়েম কিন্তু খাদ্য পরিবহন করে। আর যদি এরকম দেওয়া থাকে যে সরল স্থায়ী কলা, জটিল স্থায়ী কলা, আবরণী কলা, যোগ কলা, তাহলে কিন্তু বুঝতেই পারছো যে জটিল স্থায়ী কলা হবে। অপশন অনুযায়ী উত্তর করবা। দেখো, যে কলা আমাদের দেহে স্নেহ পদার্থ সঞ্চয় করে রাখে তাকে আমরা কি বলি? যে মেদ কলা, মানে হচ্ছে রক্ত, এই সরি স্নেহ পদার্থ জমা করে রাখে মেদ কলাই হবে, ঠিক আছে? মেদ কলা বা অ্যাডিপোজ কলা। আর দেখো, তরল ধাত্র সম্পূর্ণ যোগ কলাকে রক্ত বলি, মস্তিষ্কের অবস্থিত হচ্ছে নিউরন, স্নায়ু কলা। দেখো নিম্নলিখিত অংশগুলোকে তোমার হচ্ছে বলছে উপস্থিত সমূহের প্রকৃতি শনাক্তকরণ করতে বলছে, মানে কোথায় কোনটা আর কি পাওয়া যায় সেটা। ত্বকে আমাদের কোন কলা পাওয়া যায় বলো? ত্বকে থাকে স্থলিত আয়সাকার আবরণী কলা। উদ্ভিদদের বাকল বা ছালে কর্ক থাকে, ঠিক আছে, মানে মৃত কোষ দ্বারা গঠিত কর্ক। আর অস্থি, মানে অস্থি হচ্ছে হাড়, কি যোগ কলা উদাহরণ। বৃক্কীয় নালিকার আবরণী, এটা হচ্ছে যে বৃক্কীয় নালিকার আবরণী আছে বলো? ঘনকাকার, হ্যাঁ, ঘনকাকার আবরণী কলা হবে। আর নালিকা বান্ডিল তোমার হচ্ছে ওই নালিকা বান্ডিল তোমার জাইলেম ফ্লোয়েমে থাকে না, তার মানে বলতে পারো যে জটিল স্থায়ী কলা, ঠিক আছে? চলো, এটা তো আমাদের নেই, চলে যাই একবারে গতিতে, চলে আসি। দেখো এই তো চলে এসেছি। কি বলছে দেখো, যে কোনো একটি বস্তুর অবস্থান বর্ণনা করতে একটি নির্দিষ্ট বিন্দুকে, মানে একটি নির্দিষ্ট বিন্দুর প্রয়োজন হয় যাকে আমরা মূল বিন্দু বলি। তাহলে মূল বিন্দু হচ্ছে কি করে দাদা? কোনো একটা বস্তুর অবস্থান বর্ণনা করতে একটা নির্দিষ্ট নির্দেশ বিন্দুর প্রয়োজন হয়, আর সেই নির্দেশ বিন্দুকেই মূল বিন্দু বলা হয়, ঠিক আছে? আচ্ছা দেখো, বলছে বস্তুটি, দেখো কোনো একটা বস্তু প্রথম 1 সেকেন্ডে 5 মিটার অতিক্রম করলো, পরবর্তী 1 সেকেন্ডে আরও 5 মিটার গেল, পরবর্তী সেকেন্ডে আরও 5 মিটার গেল, তার পরের সেকেন্ডে 5 মিটার, পরের সেকেন্ডে 5 মিটার, মানে এইভাবে একটা বস্তু দেখা গেল যে প্রত্যেক সেকেন্ডে 5 মিটার করে পথ অতিক্রম করছে। তাহলে তার দ্বারা অতিক্রম করা মানে সে কোন গতিতে চলছে, সেটা হচ্ছে সুষম গতি। মাথায় রাখবা, বস্তুটি সুষম গতিতে গতিশীল, ঠিক আছে? আর ধরো দেখা গেল যে কোনো একটা বস্তু প্রথম সেকেন্ডে 5 মিটার, পরের সেকেন্ডে 3 মিটার, তারপরের সেকেন্ডে 7 মিটার, তারপরের সেকেন্ডে 2 মিটার, তাহলে সেটা কিন্তু অসম গতি হবে, ঠিক আছে? সুষম গতি আর অসম গতি বুঝতে পারলে? দেখো, যে রাশি দ্বারা দ্রুতি এবং তার অভিমুখ উভয়কেই নির্দেশ করে তাকে বেগ বলা হয়। বেগ হলো নির্দিষ্ট অভিমুখে গতিশীল বস্তুর দ্রুতি। একটা লাইন মাথায় রাখবা, কারণ তুমি তো জানোই যে এনসেটে লাইন তুলে প্রশ্ন করে কেমন, এই লাইনটাই তুলে দেবে যে বেগ হলো নির্দিষ্ট অভিমুখে গতিশীল বস্তুর দ্রুতি। এ দিয়ে আর একটা বি দিয়ে আর একটা লাইন তুলে বলবো কোনটি সত্য কোনটি মিথ্যা। বিষয়টা বুঝতে পারলে? ওই জন্য বলছি একটা লাইন কিন্তু আমি মার্কিং করে দিয়েছি, মুখস্থ করবো। আর এই সবগুলো আমি অঙ্ক করাবো তোমাদের, চিন্তা করতে হবে না কালকেই। দেখো, বায়ুতে শব্দের বেগ কত? 346 মিটার পার সেকেন্ড। বলো মোটর গাড়ির ওডোমিটারের মানে সাহায্যে কি মাপা হয়? অতিক্রান্ত দূরত্ব আমরা আগের দিনে দেখে নিলাম, ঠিক আছে? অঙ্কগুলো আমি তোমাদের কালকে ভালো করে বুঝিয়ে দেবো, চিন্তা করো না, আজকে এটা করে নাও। তারপরে চলে আসো, দেখো এখানে কি বলছে সুষম এবং অসম গতি সম্পূর্ণ একটি বস্তুর দূরত্ব সময় লেখচিত্রের প্রকৃতি কিরূপ হবে। দেখো, কোনো বস্তু যদি সুষম গতিতে গতিশীল, তাহলে তার সময় দূরত্ব লেখচিত্রে তোমার ওই সুষম গতিটা সরল রেখা দেখাবে। সুষম গতিটা কেমন যাবে? সরল রেখা বরাবর দেখাবে। সুষম মানে তো তুমি তো বুঝলেই বস, যে প্রতি সেকেন্ডে একই দূরত্ব যাওয়া, 1 সেকেন্ডে 5, 1 সেকেন্ডে 5, তারপরে সেকেন্ডে 5, তারপরে সেকেন্ডে 5, তাই না বস? আর অসম গতিতে চললে পরে তার সময় দূরত্ব লেখচিত্রে তার প্রকৃতি দেখাবে কিন্তু বক্ররেখা, আঁকা বাঁকা, কখনো বাড়ছে কখনো কমছে, কখনো বাড়ছে কখনো কমছে। তাহলে সুষমতে হবে সরল রেখা দেখাবে, আর অসমতে বক্ররেখা দেখাবে, বুঝতে পারলে? তারপরে দেখো বলছে একটি বস্তুর সময় দূরত্ব লেখচিত্র যদি সময় অক্ষের সমান্তরাল হয় তবে বস্তুর গতি সম্পর্কে কি বলা যায়?
ভালো করে বুঝবে। বলছে একটি বস্তুর সময় দূরত্ব লেখচিত্রে যদি সময় অক্ষের সমান্তরাল, সময় যদি এই অক্ষের সমান্তরাল হয় তাহলে তুমি কি বলবা? বস্তুটি বস্তুটি স্থির আছে, বস্তুটি স্থির রয়েছে, বিষয়টা বুঝলে? দেখো একটি বস্তুর, আমি কিন্তু এই লেখচিত্রতে ভালো করে বুঝিয়ে এসেছি, আর এখন যদি আমি তোমাকে বোঝাতে চাই না তাহলে বস দেখো এক একটা তথ্য যদি এখন বোঝাতে চাই তাহলে কিন্তু এই 1-2 ঘন্টা ক্লাসে পুরো নবম শ্রেণীর একটা সায়েন্স একটা পাঠ্য বই যদি বুঝিয়ে শেষ করতে হয় তাহলে কিন্তু অসম্ভব, 2 ঘন্টা কিন্তু সম্ভব নয়। দেখো হচ্ছে সেই জন্য বলছি যে যারা আমাদের টেলিগ্রামে এখনও যুক্ত হওনি, এখনও কিন্তু সময় আছে, যুক্ত হও। সেখানে দেখো মানে বেশি না 30 মিনিট 40 মিনিটের এক একটা অধ্যায়ের ক্লাস আছে, এক একটা অধ্যায় সেখানে আমি কিন্তু ভালো করে ছবি দিয়ে 2বার করে বুঝিয়ে এসেছি, সেগুলো কিন্তু বুঝে নিতে পারো। ডেসক্রিপশনে দেখো আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, সেখানে ওই নাম্বার নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করে কিন্তু ভর্তি হয়ে যাও, ঠিক আছে? অ্যাডমিশন নিয়ে নাও, নিয়ে কিন্তু এই ক্লাসগুলো করে নিবা। তাই এখানে কি বললাম দেখো, পরের প্রশ্ন বলছে একটি বস্তু দ্রুতির সময় লেখচিত্র যদি সময় অপেক্ষা সমান্তরাল হয় তবে বস্তুর গতি সম্পর্কে কি বলবে দাদা? বস্তুর গতি বলবে কি, যে সুষম গতিতে আছে, তাই না? যে সময় অক্ষের সমান্তরালে থাকলে সে তুমি গতিটা বলবা কি, গতিটা হচ্ছে সুষম গতি রয়েছে। যে বেগ সময় লেখচিত্রে অন্তর্ভুক্ত অঞ্চলের ক্ষেত্রফল দ্বারা কোন রাশি মাপা হয়? তার স্থানান্তর মাপায়, মাথায় রাখবা, ঠিক আছে? চলে আসো পরের পয়েন্টে। দেখো দেখো কি বলছে, বলছে যে প্রতিটি বাহুর দৈর্ঘ্য হ্রাস পেয়ে বিন্দুতে। আচ্ছা এখান থেকে দেখো ইম্পর্টেন্ট পয়েন্ট কি, আমি এটা কি জন্য রেখেছিলাম, তোমাকে এরকম তুলে দেবে যে একটি বস্তু একটি আয়তাকার পথে এক পাক পরিক্রমণ করতে তার বেগের দিক কতবার পরিবর্তন করতে হবে, বুঝতে পারলে? এরকম প্রশ্ন আসবে কিন্তু। তা আয়তাকার একটা মাঠে যদি সে পুরো এক পাক মারতে হয় তাহলে সে কতবার তার বেগের দিক পরিবর্তন করতে হবে? সঙ্গে সঙ্গে বলবো তার 4বার তাকে দিক পরিবর্তন করতে হবে। এখান থেকে যদি সে শুরু করে একবার, এই গেল গিয়ে এখান থেকে কিন্তু ঘোরার সময় তাকে দিক পরিবর্তন করতে হবে একবার, বুঝতে পারলে? মানে এখান থেকে শুরু করার সময় কিন্তু তাকে একটা নির্দিষ্ট দিক ঠিক করে নিতে হচ্ছে যে এই দিকে যাব, তাহলে এই দিকে একবার আসলো, আবার এই দিকে যাওয়ার সময় এখান থেকে পরিবর্তন করে নিল 2বার, আবার ঘোরার সময় এদিকে 3বার, আবার এই জায়গায় এসে আবার এই দিকে যাওয়ার সময় 4বার, মানে মোটমাট একটা সিম্পল ব্যাপার। বাহু অনুযায়ী তুমি বলবা দিক পরিবর্তন করছে, যতগুলো বাহু ততগুলো দিক পরিবর্তন করছে। ষড়ভুজের ক্ষেত্রে 6 হবে, যেহেতু 6টা বাহু তাই 6বার দিক পরিবর্তন করবে। অষ্টভুজের ক্ষেত্রে যেহেতু 8খানা বাহু তাই সে তার গতিপথ কিন্তু মানে গতিপথের দিক 8বার পরিবর্তন করবে। বৃত্তাকার ক্ষেত্রে কি হবে বলো বস? বৃত্তাকারের ক্ষেত্রে কিন্তু সে প্রতি বিন্দুতে বিন্দুতে সে তার মানে গতিবেগের দিক পরিবর্তন হবে, বিন্দুতে বিন্দুতে, ঠিক আছে? চলে আসো। তা দেখো গতি হলো অবস্থার পরিবর্তন, একটি অতিক্রম করা দূরত্ব, মানে এটি অতিক্রম করা দূরত্ব বা সরণ দ্বারা প্রকাশ করা হয়। স্থির বা পরিবর্তনশীল বেগের উপর নির্ভর করে তোমার মানে নির্ভর করে বস্তুর সুষম আর অসম গতি বার করা হয়। তা একটি বস্তু দ্রুতি হলো একক সময়ে অতিক্রান্ত দূরত্ব, আর বেগ হলো তোমার হচ্ছে একক সময়ের সরণ, মাথায় রাখবা। আর একটি বস্তুর ত্বরণ হলো একক সময়ের বেগের পরিবর্তন। বস্তুর সুষম ও অসম গতি লেখচিত্রের সাহায্যে অবশ্যই প্রকাশ করা যায়। এই 3টে সূত্র অবশ্যই মুখস্থ করে নাও, কারণ এর উপরে আমরা অঙ্ক করব। ভালো করে একদম ঝেড়ে ঘেঁষে মুখস্থ করে নাও। যেখানে দেখে নাও ইউ মানে কি বোঝাচ্ছে? ইউ মানে হচ্ছে প্রাথমিক বেগ, টি মানে সময়, এ মানে ত্বরণ, আর ভি মানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, সরি ভি মানে হচ্ছে অন্তিম বেগ, আর এস মানে হচ্ছে ওই তোমার টি সময়ে সে যতটা দূরত্ব যায় সেইটা হচ্ছে এস, বলতে পারো যে অতিক্রান্ত দূরত্বই বলতে পারো, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, একটু দেখে নিও। হ্যাঁ বাস। দেখো তারপরে বলছে যে যদি একটি বস্তুর গতিবেগ মানে যদি একটি বস্তু বৃত্তাকার পথে সুষম দ্রুতিতে গতিশীল হয় তবে এর গতিকে সুষম বৃত্তীয় গতি বলে, মাথায় রাখবা, ঠিক আছে? আর এগুলো আমরা কালকে করব। আচ্ছা বলছে দেখো নিম্নলিখিত কোনটি সম্ভব এবং প্রত্যেকটির একটি করে উদাহরণ দাও। সে উদাহরণ আমাদের দরকার নেই, আগে দেখো কোনটি সম্ভব। বলছে একটি বস্তুর ত্বরণ সুষম কিন্তু বেগ শূন্য, এটা কি সঠিক? এটা কিন্তু সঠিক বাক্য নয়। ত্বরণ যদি সুষম হয় বেগ কখনোই শূন্য হবে না, বেগ তো কিছু না কিছু থাকবেই। বলছে একটি বস্তু ত্বরণ নিয়ে গতিশীল কিন্তু দ্রুতি সুষম, একটি বস্তু ত্বরণ নিয়ে গতিশীল কিন্তু দ্রুতি সুষম, এটা কিন্তু সঠিক বাক্য। বলছে একটি বস্তু একটি নির্দিষ্ট দিকে গতিশীল এবং ত্বরণ গতির অভিমুখের সঙ্গে লম্বভাবে ক্রিয়াশীল, এটাও সঠিক বাক্য। এই দুটো বাক্য কিন্তু মাথায় রাখবা, ঠিক আছে? চলে আসি পরে, দেখো কি বলছে এখানে, দেখো চলে আসি এখানে। দেখো বলছে গ্যালিলিওই কিন্তু মাথায় রাখবে, গ্যালিলিওই প্রথমে বলেছিল যে বস্তুর সময়ের ওপর যখন কোনো বল ক্রিয়াশীল হয় না তখন বস্তুর সময় স্থির দ্রুতিতে গতিশীল হয়, ঠিক আছে? এই তথ্য কে দিয়েছিল? বিজ্ঞানী গ্যালিলিও, মাথায় রাখবে। আচ্ছা দেখো বলছে কোনো স্থির বস্তুর ওপর অপ্রতিমিত বল প্রযুক্ত না হলে বস্তুটি স্থির অবস্থায় থাকবে। দেখো প্রতিমিত বল আর অপ্রতিমিত বল কি? প্রতিমিত বল হচ্ছে যে ধরো তুমি একটা কোনো বস্তুর উপর ঠেলছো, বা তুমি যেমন একটা দেয়ালকে ঠেলছো, দেয়াল কি নড়বে? এক চুলো কিন্তু দেয়াল নড়বে না, অর্থাৎ সেক্ষেত্রে তোমার দ্বারা প্রযুক্ত বল কিন্তু প্রতিমিত বল,
বুঝতে পারলে? আর অপ্রতিমিত বল যেমন তুমি একটা বাষ্পকে ঠেলে এখান থেকে বাষ্পকে ঠেলে এখানে নিয়ে আসলে, তাহলে তোমার দ্বারা কিন্তু একটা বল প্রয়োগ করা হলো এবং সেই বলের কারণে কিন্তু একটা বস্তুর স্থান পরিবর্তন হলো, তাহলে সেটা কিন্তু অপ্রতিমিত বল। বিষয়টা বুঝলে? সেটাই আর কি এখানে বলছে। চলো তারপরে দেখো এখানে দেখো কি বলছে, দেখো ওই নিউটনের তৃতীয় গতিসূত্রে কিন্তু একটি নয় এক জোড়া বল ক্রিয়াশীল, ঠিক আছে, দুটো বল। দেখো এই দুটো বল দুটো কিন্তু বিপরীতমুখী, ঠিক আছে, একটা হচ্ছে ক্রিয়া বল একটা প্রতিক্রিয়া বল, জানোই তো এই সমস্ত জিনিস, তবে এইগুলো মাথায় রাখতে হবে। দেখো যে দুটি বস্তুর মোট ভরবেগ সংঘর্ষের ফলে অপরিবর্তিত বা সংরক্ষিত থাকে, মাথায় রাখবা দুটি বস্তুর মোট ভরবেগ সংঘর্ষের ফলে অপরিবর্তিত এবং সুরক্ষিত থাকে, অপরিবর্তিত বা সুরক্ষিত থাকে। তারপরে দেখো বারবার শুধু অসুবিধা হচ্ছে, যাই হোক দেখে নাও, একটু কষ্ট করে, কিছু করার নেই। দেখো ভরবেগের সংরক্ষণ সূত্র প্রতিষ্ঠাতা হয়েছিল প্রায় আজ থেকে 300 বছর আগে, মাথায় রাখবে আজ থেকে প্রায় 300 বছর আগে ভরবেগের সংরক্ষণ সূত্র প্রতিষ্ঠিত হয়। তো এবার দেখো আমরা এই যে গতির এই যে অধ্যায় থেকে আমরা কি শিখলাম, যে গতির প্রথম সূত্র কি বলে, যে বাহ্যিক অপ্রতিমিত বল ক্রিয়া না করলে স্থির বস্তু চিরকাল স্থির আর সচল বস্তু চিরকাল একই বেগে সমগতিতে চলবে, এটাই হলো প্রথম গতিসূত্র। দেখো বস্তুর স্থির অবস্থা বা গতিশীল অবস্থা পরিবর্তনে বাধা দেওয়ার স্বাভাবিক প্রবণতাকে জড়তা বা জাড্য বলা হয়। বস্তুর ভর হলো জড়তা পরিমাপক, তাই না, এসআইতে ভরের একক হচ্ছে কেজি। দেখো ঘর্ষণ বল সর্বদা বস্তুর সম্ভাব্য গতির বিপরীত দিকে ক্রিয়া করে। দ্বিতীয় গতিসূত্র কি বলে, যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত অপ্রতিমিত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও সেই দিকে ঘটে। বলের একক কি, বলের একক কিন্তু আমরা নিউটন জানি ঠিকই, তার সাথে এটাও মাথায় রাখবা যে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। কি বললাম, বলের একক হলো কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো বস্তুর ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলা হয়। বলের অভিমুখেই ভরবেগের অভিমুখকে নির্দেশ করা হয়। ভরবেগের এসআই হলো কেজি মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড হলো ভরবেগের একক, আর বলের একক কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, মাথায় রাখবে। তৃতীয় সূত্র কি বলে, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, তারা দুটি ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করে, ঠিক আছে। আর দেখো যেখানে কোনো বাহ্যিক বল থাকে না সেখানে কিন্তু মোট ভর সংরক্ষিত থাকে, মাথায় রাখবা। দেখো একজন ব্যাটসম্যান একটি ক্রিকেট বলকে আঘাত করলে বলটি সমতল ভূমিতে গড়িয়ে পড়ে, কিছু দূর যাবার পর বলটি থেমে যায়, বা বলটি আস্তে আস্তে থেমে যাওয়ার কারণটা কি, সঠিক কোনটা যুক্ত, ভালো প্রশ্ন। তাই এখানে চারটে অপশন বললে বলবা যে দাদা যে ক্রিকেট বলের গতির বিরুদ্ধে একটি বল কাজ করছে, ঘর্ষণ বল, যার নাম কি ঘর্ষণ বলের জন্যই কিন্তু বলটা আস্তে আস্তে কিছু দূর গিয়ে থেমে যায়। বলো এম ভরের একটি গতিশীল বস্তু ভি বেগ নিয়ে চলছে, তাহলে তার ভরবেগ কি হবে, আমরা জানি ভরবেগ সমান ভর ইন্টু বেগ, অর্থাৎ অপশন ডি বলে দিবা সঠিক উত্তর, ভর ইন্টু বেগ। চলে আসো তারপরে বলছে দেখো মহাকর্ষ থেকে, দেখো এই যে গ্রহগুলো সূর্যের চারিদিকে ঘোরে, চাঁদ পৃথিবীর চারিদিকে ঘোরে এবং গ্রহ এবং চাঁদের ওপর কোনো না কোনো বল কাজ করছে, এই বলকেই মহাকর্ষ বল বলেছেন বিজ্ঞানী আইজ্যাক নিউটন, মাথায় রাখবা, ঠিক আছে। দেখো তৃতীয় সূত্র অনুযায়ী ওই যে তোমার হচ্ছে একটা আপেল একটা পৃথিবীকে আকর্ষণ করতে পারে, দ্বিতীয় সূত্র অনুযায়ী হচ্ছে আমরা কি জানাই যে একটি নির্দিষ্ট বলের জন্যই কিন্তু বস্তুর ত্বরণ এর ভরের সঙ্গে ব্যস্তানুপাতিক হয়। তাহলে এই তথ্যগুলো মাথায় রাখবা, দিতেই পারে যে আপেল ও পৃথিবীকে আকর্ষণ করে, এটা নিউটনের কোন গতিসূত্রের অনুযায়ী আমরা বর্ণনা করতে পারি, তৃতীয় গতিসূত্র অনুযায়ী। তারপরে যদি এটা বলে যে একটি নির্দিষ্ট বলের জন্য বস্তুর ত্বরণ এর ভরের সঙ্গে ব্যস্তানুপাতিক হয়, নিউটনের কোন গতিসূত্রের সাথে এটা তুলনা করা যায়, দ্বিতীয় গতিসূত্র। দেখো বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত বস্তুই পরস্পরকে আকর্ষণ করে, তা বস্তুগুলোর মধ্যে ক্রিয়াশীল এই পারস্পরিক আকর্ষণ বলকে মহাকর্ষ বল বলে, মাথায় রাখবা। চলে আসো দেখো ভালো তথ্য, এটা গুরুত্বপূর্ণ, মাথায় রাখবা যে দুটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল বল এফ আর দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক হয়। তা বলছে যদি দুটি বস্তুর মধ্যে দূরত্বকে 6 গুণ করা হয় তাহলে তাদের মধ্যে ক্রিয়াশীল বল কি হবে, 1/36 হয়ে যাবে, 1/36 গুণ হবে, মাথায় রাখবা। যদি কোনো বস্তু দুটো বস্তুর মধ্যেকার দূরত্বকে 6 গুণ বাড়ানো হয় তাহলে তাদের মধ্যে ক্রিয়াশীল বল কি হবে, 1/36 গুণ হয়ে যাবে, ঠিক আছে। দেখো পৃথিবীর দিকে পতনশীল অবাধে পতনশীল বস্তুকে যে কোনো বস্তু পৃথিবীর দিকে যখন পড়ছে না তখন সেটাকে বলো অবাধে পতনশীল হচ্ছে সেই বস্তুটা, ঠিক আছে। দেখো মুক্তভাবে পতনশীল বস্তুর মধ্যে একটা ত্বরণ থাকে, ভালো লাইন, মাথায় রাখবা, মুক্তভাবে পতনশীল বস্তুর মধ্যে কি থাকে, ত্বরণ। দেখো ত্বরণ ঋণাত্মক অথবা ধনাত্মক হতে পারে, এই কোন ত্বরণ, এটা অভিকর্ষজ ত্বরণ, এই অভিকর্ষজ ত্বরণ ঋণাত্মক অথবা ধনাত্মক কখন হবে, দেখো ধনাত্মক হবে যখন, ধনাত্মক ধরবো আমরা যখন এর অভিমুখ গতিবেগের অভিমুখ হবে, যেদিকে গতি সেই দিকে যদি আসে তাহলে সে তোমার কি হবে, সেক্ষেত্রে ত্বরণটা তুমি ধনাত্মক ধরবা। আর যেদিকে গতি তার বিপরীত দিকে তোমার হচ্ছে কি যদি ত্বরণটা কাজ করে তাহলে সেক্ষেত্রে কিন্তু ঋণাত্মক ত্বরণ ধরবা, ঠিক আছে।
আচ্ছা দেখো, কোনো বস্তুর ওজন ওর ভরের সঙ্গে সমানুপাতিক হয়। কি বললাম? কোনো বস্তুর ওজন তার ভরের সঙ্গে সমানুপাতিক। বলছে বস্তুর তলের সঙ্গে লম্বভাবে ক্রিয়াশীল বলকে ঘাত বলে। ঠিক আছে, বস্তুর তলের সঙ্গে লম্বভাবে ক্রিয়াশীল বলকেই ঘাত বলে। দেখো, একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলে ক্রিয়াশীল ঘাতকে চাপ বলা হয়। চাপ সমান ঘাত বাই ক্ষেত্রফল। দেখো, সকল তরল ও গ্যাসীয় পদার্থগুলো প্রবাহী, মাথায় রাখবা। দেখো, প্লবতা বলের প্লবতা বলের এই মান প্রবাহী মাধ্যমে ঘনত্বের উপর নির্ভরশীল। জাস্ট মাথায় রাখবা যে প্লবতা বল তোমার ওই প্রবাহী মাধ্যমের ঘনত্বের উপর নির্ভরশীল। কি বললাম? প্লবতা বল প্রবাহী মাধ্যমের ঘনত্বের উপর নির্ভরশীল। দেখো, কোনো বস্তুর ঘনত্ব বলতে ইহার প্রতি একক আয়তনের ভরকে বোঝায়। মাথায় রাখবা যে কম ঘনত্বের বস্তুর তুলনায় বেশি ঘনত্বের বস্তু কিন্তু হচ্ছে তোমার তরলে ভাসে। মানে কম ঘনত্বের বস্তুগুলো তুলনামূলকভাবে বেশি ঘনত্বের বস্তুর উপর ভাসে। মানে দেখো, জলের ঘনত্ব যা, তার থেকে যদি একটা কম ঘনত্ব বিশিষ্ট বস্তু তুমি জলের উপর ফেলো তাহলে কিন্তু সেটা ভাসবে। যদি জলের ঘনত্ব থেকে এমন একটা বস্তু নিয়েছো যার ঘনত্ব জলের ঘনত্ব থেকে বেশি, তাহলে কিন্তু সেটা ডুবে যাবে। ঠিক আছে, সেটাই আর কি এখানে বলা হচ্ছে। পদার্থের একক আয়তনের ভরকে কি বলে? ঘনত্ব। মাথায় রাখবে। এবার দেখো, আমরা যা শিখলাম, এই যে তোমার হচ্ছে মহাকর্ষের সূত্র কি বলছে, যে দুটো বস্তুর মধ্যে আকর্ষণ বল বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয়। মাথায় রাখবে। দেখো, অভিকর্ষজ বল উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু হ্রাস পায়। মেরু অঞ্চল থেকে নিরক্ষী অঞ্চলের দিকে গেলে পরে তোমার এই জি এর মান, জি বলে তো অভিকর্ষজ ত্বরণের মান কিন্তু কমতে থাকে। পৃথিবী যে বলে কোনো বস্তুকে আকর্ষণ করে তাই হচ্ছে ওই বস্তুর ওজন। আর ওজন হচ্ছে বস্তুর ভর ও অভিকর্ষ ত্বরণের গুণফল। আমরা দেখলাম ডব্লিউ ইজিক্যাল টু এম এ, এই এম জি আর কি। ঠিক আছে, বস্তুর ওজন স্থানভেদে বিভিন্ন হয়, কিন্তু বস্তুর ভর ধ্রুবক, মানে একই থাকে, কখনো পরিবর্তন হবে না। দেখো, পরিবাহীতে নিমজ্জিত অবস্থায় সকল বস্তুই প্লবতা বল অনুভব করে। বস্তুর উপাদানের ঘনত্ব যদি তরলের ঘনত্ব অপেক্ষা কম হয় তবে ওই বস্তু ওই তরলের উপরিতলে ভাসবে। আর যদি বস্তুর উপাদানের ঘনত্ব তরলের ঘনত্ব অপেক্ষা বেশি হয় তবে ওই বস্তু তরলে ডুবে যাবে। ঠিক আছে, চলে আসো তারপরে। এখানে কোনো প্রশ্ন নেই। কার্যশক্তি থেকে দেখে নাও যে দেখো, কার্য সম্পাদনের জন্য দুটি শর্ত তোমাকে পূরণ করতেই হবে। প্রথমত কি, যে বস্তুর উপর একটি বল ক্রিয়াশীল হতে হবে। দ্বিতীয়ত, অবশ্যই বস্তুর স্থান পরিবর্তন হবে। এই দুটো ঘটনা যদি ঘটে তাহলে তুমি বলবা যে হ্যাঁ, কার্য সম্পূর্ণ হয়েছে, এখানে কোনো না কোনো কার্য হয়েছে। দেখো, কার্য শুধু মান আছে, কোনো দিক বা অভিমুখ নেই, সেই জন্য কার্য একটি স্কেলার রাশি। দেখো, প্রযুক্ত বল কর্তৃক কৃতকার্য ধনাত্মক বা ঋণাত্মক দুই হতে পারে। কি বললাম? কৃতকার্য কিন্তু ধনাত্মক এবং ঋণাত্মক দুই উভয়ই হতে পারে। দেখো, যে বস্তু কার্য করে সেটি শক্তি হারায়, আর যে বস্তুতে কার্য করা হয় সেটি কিন্তু শক্তি অর্জন করে। ওই জন্য শক্তিও কিন্তু বাস কি হচ্ছে, শক্তিরও কিন্তু সংরক্ষণ সূত্র আছে, যেটা শক্তি কি ধ্বংস বা সৃষ্টি করা যায় না। দেখো, ভূমি থেকে কোনো বস্তুকে ওপরের দিকে একটি নির্দিষ্ট বিন্দুতে অভিকর্ষ বলের বিরুদ্ধে ওঠাতে যতটুকু কার্য করা হয় তাই হলো ওই বিন্দুতে বস্তুর অভিকর্ষজ স্থিতিশক্তি। মাথায় রাখবা। অভিকর্ষজ বল দ্বারা কৃতকার্য বস্তুর প্রাথমিক এবং অন্তিম অবস্থানের উল্লম্ব উচ্চতার পার্থক্যের উপর নির্ভর করে বস্তুটির গতিপথের উপরও গতিপথের উপর নির্ভর করে না। মাথায় রাখবা। ঠিক আছে, কি বললাম আবার শোনো, যে অভিকর্ষ বল দ্বারা হচ্ছে কৃতকার্য বস্তুর প্রাথমিক এবং অন্তিম অবস্থানের উল্লম্ব উচ্চতার পার্থক্যের উপর নির্ভর করে, কিন্তু কখনো বস্তুর গতিবেগের উপর নির্ভর করে না। ঠিক আছে। আচ্ছা, শক্তির সংরক্ষণ সূত্র আমরা দেখলাম যে শক্তি কি একে ধ্বংসও করা যায় না, আর একে সৃষ্টিও করা যায় না। মাথায় রাখবা। আচ্ছা দেখো, প্রত্যেক বিন্দুতে বস্তুর স্থিতিশক্তি আর গতিশক্তির যোগফল কিন্তু সমান হবে। স্থিতিশক্তি যোগ গতিশক্তি সমান ধ্রুবক, সমান হবে। ঠিক আছে, চলে আসো তারপরে। দেখো, তাহলে এখান থেকে দেখে নাও যে কোনো বস্তুর ওপর কৃতকার্যকে ওই বস্তুর ওপর প্রযুক্ত বলের মান এবং বলের অভিমুখে বস্তুর সরণের গুণফল দ্বারা সংজ্ঞায়িত করা যায়। কার্যের একক হলো জুল। 1 জুল সমান 1 নিউটন ইন্টু 1 মিটার। কোনো বস্তুর সরণ শূন্য হলে বস্তুর উপর প্রযুক্ত বল দ্বারা কৃতকার্য শূন্য হবে। আচ্ছা, বস্তুর কার্য করার সামর্থ্য থাকলে তাকে শক্তি বলবা। ঠিক আছে, আর কার্য আর শক্তি দুটোরই একক একই। একটি গতিশীল বস্তুর গতির জন্য যে শক্তি অধিকারী হয় তাকে গতিশক্তি বলা হয়। যেমন এম ভরের একটি বস্তু ভি বেগে চলছে, তাহলে গতিশক্তি হবে হাফ mv স্কয়ার।
বলছে বস্তুর আকৃতি বা অবস্থার পরিবর্তনের জন্য যে বস্তু শক্তি অর্জন করে তাকে স্থিতিশক্তি বলে। এম ভরের একটি বস্তু ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় ওঠানো হলে বস্তুটির অভিকর্ষজ স্থিতিশক্তি হবে এম জি এইচ, মাথায় রাখবা। আর শক্তির সংরক্ষণ সূত্র তো আমরা দেখলামই যে শক্তিকে এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর করা যায়, কিন্তু একে সৃষ্টিও করা যায় না, ধ্বংসও করা যায় না। দেখো গতিশক্তি আর স্থিতিশক্তির যোগফলকে বলা হয় যান্ত্রিক শক্তি। কার্য করার হারকে কি বলে? ক্ষমতা বলে। ক্ষমতার একক হচ্ছে ওয়াট, আর 1 ওয়াট সমান 1 জুল পার সেকেন্ড। তাহলে এই জুল পার সেকেন্ড দেখে তুমি এটাও বলতে পারো যে ক্ষমতার একক কিন্তু জুল পার সেকেন্ডও হবে, মাথায় রাখবা। প্রতি ঘন্টায় 1 কিলো ওয়াট হারে বিদ্যুৎ মানে শক্তি ব্যবহৃত হলে তাকে 1 কিলো ওয়াট আওয়ার বলবে। বলছে নিচের কাজগুলোর দিকে তাকাও এবং হচ্ছে কোনগুলোতে কার্য করা হয়েছে সেগুলো বলো। দেখো সোমা পুকুরে সাঁতার কাটছে, এখানে কি কার্য করা হয়েছে? অবশ্যই তুমি তো জানলে যে কার্য হতে গেলে দুটো শর্ত পূরণ হতে হবে। এক, যে বস্তুর উপর কার্য করবে সেখানে বল প্রয়োগ করতে হবে। দুই, তোমাকে কি করতে হবে যে ওই হচ্ছে স্থান পরিবর্তন হতে হবে, তাই না? তা দেখো সোমা পুকুরে সাঁতার কাটছে, তার মানে হচ্ছে সে কিন্তু এগিয়ে যাচ্ছে আর নিজে বল প্রয়োগ করছে, অর্থাৎ এখানে কিন্তু হচ্ছে সময় এগিয়েও গেল এবং বলও প্রয়োগ করলো, অর্থাৎ এখানে কার্য হয়েছে। একটি গাধা তার পিঠে ভার বহন করছে। দেখো গাধা তার পিঠে ভার বহন করে নিয়ে যাচ্ছে, গাধা কিন্তু হাঁটছে, গাধা হাঁটছে, এখানে কিন্তু পিঠে ভার বহন করে নিয়ে যাচ্ছে। এখানে কিন্তু এটা কার্য হবে না বস, মাথায় রাখবা। কারণ কারণ ওই ভার কিন্তু তার পিঠেই রয়েছে, ঠিক আছে? সে ভার কিন্তু স্থান পরিবর্তন করছে না। বিষয়টা বুঝলে? বুঝলে? দেখো একটি বায়ুকল কুয়ো থেকে জল তুলছে, বায়ুকলের দ্বারা কুয়ো থেকে জল তোলা কার্য করা হচ্ছে। একটি সবুজ ঘাসে শালক সংশ্লেষ হচ্ছে, এটা কখনোই কার্য হবে না। একটি ইঞ্জিন একটি ট্রেনকে টানছে, অবশ্যই এখানে কার্য হবে। খাদ্যশস্য রোদে শুকোচ্ছে, কার্য হবে না। একটি পালতোলা নৌকা বায়ু শক্তি দ্বারা চলছে, এখানেও কার্য হবে। বুঝলে বিষয়টা? চলো তারপরে দেখো শব্দ থেকে আমরা দেখে নেব। শব্দতে দেখো বলছে যে দেখো উচ্চ চাপযুক্ত বায়ুর অঞ্চলকে, মানে দেখো বায়ুতে তোমার হচ্ছে বায়ুতে ধাক্কার কারণে দুটো বায়ুর চাপের সৃষ্টি হয়, একটা উচ্চ চাপযুক্ত অঞ্চল, একটা নিম্ন চাপ অঞ্চল। তাই উচ্চ চাপযুক্ত অঞ্চলকে ঘনীভবন বলে আর নিম্ন চাপযুক্ত অঞ্চলকে তনুভবন বলে। মাথায় রাখবা যে ঘনীভবন হলো উচ্চ চাপযুক্ত অঞ্চল আর তনুভবন হলো নিম্ন চাপযুক্ত অঞ্চল, ঠিক আছে? দেখো কম্পমান বস্তুর পশ্চাৎমুখী কম্পনের সময় এটি কম চাপযুক্ত অঞ্চলের সৃষ্টি করে, সেটা হচ্ছে তনুভবনকে লঘুভবনও বলা হয়, ঠিক আছে? তনুভবনকে লঘুভবনও বলা হয়। দেখো একটি পুকুরের জলে একটি পুকুরের জলে পাথর নিক্ষেপ করলে তার জলস্তরের একটি তরঙ্গ দেখা যায়, আর এই ধরনের তরঙ্গকে তির্যক তরঙ্গ বলে। দেখো তুমি যদি এক টুকরো পাথর একটা পুকুরে ফেলো, তাহলে দেখবা সেখানে কি হয়, মানে একটা জলতরঙ্গ দেখা যায়, আর সেটাকে তির্যক তরঙ্গ বলা হয়। কি তরঙ্গ? তির্যক তরঙ্গ। আলো কিন্তু এক প্রকারের তির্যক তরঙ্গের উদাহরণ, মাথায় রাখবা। দেখো শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য কি কি? কম্পাঙ্ক, বিস্তার, দ্রুতি, এগুলো কিন্তু শব্দ তরঙ্গের বৈশিষ্ট্যকে বর্ণনা করে। বুঝতে পারলে? মাথায় রাখবা। চলে আসো, দেখো এখানে কি বলছে যে প্রাবল্য কি বলা হয়। দেখো একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে 1 সেকেন্ড সময়ে যে পরিমাণ শব্দ শক্তি অতিক্রম করে তাকে শব্দের প্রাবল্য বলা হয়, মাথায় রাখবা। আচ্ছা দেখো বলছে যে কোনো মাধ্যমের উষ্ণতার উপর শব্দের বেগ নির্ভরশীল। কি বললাম? কোনো মাধ্যমের উষ্ণতার উপর শব্দের বেগ নির্ভরশীল। যেমন কঠিন মাধ্যম অপেক্ষা গ্যাসীয় মাধ্যমের শব্দের বেগ বেশি হয়। মাধ্যমের উষ্ণতা বৃদ্ধি করলে কিন্তু শব্দের বেগও বৃদ্ধি পাবে, ঠিক আছে? উষ্ণতা বৃদ্ধি পেলে শব্দের বেগও বৃদ্ধি পাবে। দেখো শব্দের বহু সংখ্যক প্রতিফলনের ব্যবহার, ওই মেগাফোন, হর্ন, বাদ্যযন্ত্র, ট্রাম্পিটস এবং সানায়ে কিন্তু তোমার এই শব্দের ব্যবহার করা হয়, মানে শব্দের প্রতিফলনকে ব্যবহার করা হয়। বুঝতে পারলে? আচ্ছা দেখো মাথায় রাখবা যে ওই যে তোমার হল বা তোমার সিনেমা হল বা বড় হল ঘরে দেখো না যে হচ্ছে তোমার কি শব্দের অনুরণনকে আটকানোর জন্য তোমার কি ব্যবহার করা হয়? সাউন্ড বোর্ড ব্যবহার করা হয় কিন্তু, ঠিক আছে? কি জন্য? শব্দের অনুরণনকে আটকানোর জন্য। দেখো আর তোমার এই স্টেথোস্কোপ কি করে, ডাক্তাররা কি করে? স্টেথোস্কোপের সাহায্যে হৃৎপিণ্ড এবং ফুসফুসের ধরপক ধরপক আওয়াজ সেগুলো শুনতে কিন্তু আর কি তোমার স্টেথোস্কোপ ব্যবহার করে। দেখো শব্দোত্তর শব্দ হলো উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট তরঙ্গ। কি বললাম? শব্দোত্তর শব্দ হলো উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট তরঙ্গ। দেখো ওই তোমার সোনারের কথায় আসি। দেখো সোনারের দুটো অংশ থাকে, একটা হচ্ছে প্রেরক, একটা নির্ণায়ক। মাথায় রাখবা প্রেরক কি করে? প্রেরক যন্ত্রের সাহায্যে শব্দোত্তর তরঙ্গকে মানে সেটাকে সৃষ্টি করে, সেটাকে প্রেরণ করা হয়। ওই জলের তলায় গিয়ে মানে সমুদ্রের তলায় যাবে, গিয়ে কোনো কিছুতে আঘাত পেয়ে সেটা আবার
ফিরে আসবে, ফিরে কোথায় আসবে, নির্ণয়কে আসবে, ঠিক আছে। আর নির্ণয়কে আসবে তখনই কিন্তু বোঝা যাবে যে কতটা গভীরতা, মানে এই যে দেখো এই সোনার প্রযুক্তির সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায়। তলদেশে অবস্থিত পাহাড়, উপত্যকা, ডুবো জাহাজ মানে ডুবে যাওয়া জাহাজ, তারপরে হিমশৈল বা ডুবো জাহাজও হবে, ঠিক আছে, সাবমেরিন আর কি, তারপরে এই তো ডুবে যাওয়া জাহাজের অবস্থান, এগুলো সবই কিন্তু নির্ণয় করা যায়। এটা মাথায় রাখবা, 2D = V × T মাথায় রাখবা, ঠিক আছে। এটা দিয়ে কিন্তু এই অঙ্ক করতে হবে, আমরা কালকে করব। এখানে দেখো ওই যে তোমার কানটা দেখে নাও, যে বহিক কানের নাম হচ্ছে কর্ণছত্র, আর যে শব্দ আমাদের যে নলের মধ্যে দিয়ে সে অডিটর নল, ওই নলের শেষ প্রান্তে পাতলা পর্দা থাকে যেটাকে কর্ণপটহ বলে। ওই মাধ্যমের ঘনীভবন যখন কর্ণপটে পৌঁছায় তখন ওই হচ্ছে কর্ণপটে একটা চাপের সৃষ্টি হয়, আর তখন কিন্তু কি হয়, এই কর্ণপটের পাতলা যে পর্দা সেটা কিন্তু পর্দাটা ঠেলে ওই তোমার হচ্ছে কর্ণপটের মধ্যে দিয়ে শব্দ তনুভবন আকারে পৌঁছে যায়। কোথায় পৌঁছে যায়, মধ্যকর্ণে পৌঁছে যায়। তারপরে মধ্যকর্ণ থেকে সেটা অন্তকর্ণে কক্লিয়ার সাহায্যে ওই চাপের পরিবর্তন বৈদ্যুতিক সংকেতে পরিবর্তন হয়, এবং সেই বৈদ্যুতিক সংকেত অডিটর স্নায়ুর মাধ্যমে বৈদ্যুতিক সংকেত আমাদের মস্তিষ্কে পৌঁছে যায়। পড়লেই তুমি বুঝতে পারবে। চলো বলছি, দেখো যে বিভিন্ন বস্তুর কম্পনের ফলে শব্দ সৃষ্টি হয়। তারপরে দেখো জড় মাধ্যমের মধ্যে দিয়ে শব্দ অনুদৈর্ঘ্য তরঙ্গরূপে সঞ্চালিত হয়। মাধ্যমের মধ্যে দিয়ে শব্দ ধারাবাহিক ঘনীভবন এবং তনুভবনের মাধ্যমে গমন করে। দেখো শব্দ বিস্তারের মাধ্যমের মধ্যে দিয়ে শব্দ শক্তি গমন করে, মাধ্যম ছাড়া কিন্তু শব্দ যেতে পারবে না। দেখো শব্দ শূন্য মাধ্যমের মধ্যে দিয়ে গমন করতে পারে না। ঘনত্বের পরিবর্তন একটি সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মানে পৌঁছানো, পুনরায় সর্বোচ্চ মানে পৌঁছানো একটি পূর্ণ দোলন হবে। কি বললাম, ভালো করে পড়ো লাইনটা। বলছে যে ঘনত্বের পরিবর্তন একটি সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মানে পৌঁছে পুনরায় আবার যদি সর্বোচ্চ মানে পৌঁছায় তাহলে একটা পূর্ণ দোলন সম্পূর্ণ হবে। পরপর দুটি ঘনীভবন ও তনুভবনের মধ্যবর্তী দূরত্বকে তরঙ্গ দৈর্ঘ্য বলে। মাধ্যমের ঘনত্বের বা চাপের একটি পূর্ণদোলন সম্পূর্ণ হতে যে সময় নেয় তাকে পর্যায়কাল, যাকে টি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, পর্যায়কাল বলে। তার সাথে দেখে নাও যে বলছে একক সময়ে মোট যত সংখ্যক পূর্ণদোলন সম্পূর্ণ হয় তাকে কম্পাঙ্ক বলে। কম্পাঙ্কের সাথে পর্যায়কালের সম্পর্ক কি, ব্যস্তানুপাতের সম্পর্ক, ঠিক আছে। দেখো শব্দের বেগ হচ্ছে ভি, কম্পাঙ্ক হচ্ছে নিউ, আর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। আর এদের সম্পর্ক কি, ভি = মানে হচ্ছে দ্রুতি, আমরা তো দেখলাম না যে দ্রুতি সমান তরঙ্গ দৈর্ঘ্য ইন্টু কম্পাঙ্ক, ঠিক আছে, মানে হচ্ছে তোমার ল্যামডা ইন্টু নিউ। দেখো প্রাথমিকভাবে শব্দের বেগ মাধ্যমের প্রকৃতি এবং তাপমাত্রার উপর নির্ভরশীল। শব্দের প্রতিফলনের সূত্রায়ন অনুযায়ী যেদিকে বারবার শব্দ প্রতিফলিত তলে আপতিত হয় এবং প্রতিফলক তল থেকে প্রতিফলিত হয় তারা আপাতন বিন্দুতে প্রতিফলিত তলের অভিলম্বের সঙ্গে সমান কোণ সৃষ্টি করে, আর এরা একই সমতলে অবস্থান করে, ঠিক আছে। একটি স্বতন্ত্র শব্দ স্পষ্টভাবে শোনার জন্য মূল শব্দ এবং প্রতিফলিত শব্দের মধ্যে সময়ের ব্যবধান 0.1 সেকেন্ড হতে হবে। প্রেক্ষাগৃহে শব্দের পুনর প্রতিফলনের ফলে শব্দটির রেশের স্থায়িত্ব বেড়ে যায় এবং একে বলা হয় শব্দের অনুরণন। সে দেখে নাও শব্দের বৈশিষ্ট্যগুলো যথাক্রমে তীব্রতা, প্রাবল্যতা এবং গুণ আনুষঙ্গিক তরঙ্গ বৈশিষ্ট্য দ্বারা নির্ধারিত হয়। শব্দের প্রাবল্য মাত্রা হলো প্রাবল্য সম্পর্কিত কর্ণের তোমার এই শারীরবৃত্ত প্রতিক্রিয়া। একক সময়ে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত শব্দ শক্তি হলো শব্দের প্রাবল্য। দেখো মানুষের শ্রুতিগোচর শব্দের কম্পাঙ্কের সীমা হচ্ছে 20 হার্জ থেকে 20,000 হার্জ পর্যন্ত মানুষের ক্ষেত্রে শ্রুতিগোচর, ঠিক আছে। তা শ্রুতিগোচর সীমার নিচে কম্পাঙ্কের শব্দ হচ্ছে শব্দেত্তর শব্দ, আর শ্রুতিগোচর সীমার উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে বলা হয় শব্দোত্তর শব্দ, মানে 20-র নিচে হলে শব্দেত্তর আর 20,000 হার্জের ওপরে হলে শব্দোত্তর। চিকিৎসা ক্ষেত্রে তোমার ওই যে বিভিন্ন শিল্পক্ষেত্রে শব্দোত্তর শব্দ বা আল্ট্রাসাউন্ড ব্যবহার করা হয়। সোনার প্রযুক্তি ব্যবহার করে সমুদ্রের গভীরতা নির্ণয়, জলের নিচে অবস্থিত পাহাড়, উপত্যকা, ডুবোজাহাজ, হিমশৈল, নিমজ্জিত জাহাজ, এগুলো সবই কিন্তু সোনারের মাধ্যমে আর কি বোঝা যায়। এবার চলে আসি, দেখো আর একটা অধ্যায় আছে, সেটা একটু হালকা করে দেখে নাও, একদম লাস্ট শেষের অধ্যায়টা। চলে আসো, দেখো সবুজ বিপ্লব, ওই তোমার হচ্ছে কি সবুজ বিপ্লবের ফলে খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি পেয়েছিল, আর শ্বেত বিপ্লবের ফলে দুগ্ধ উৎপাদন বৃদ্ধি পেয়েছিল। এখানে দেখো তোমার ওই যে গম, ধান, ভুট্টা, বাজরা এবং জোয়ার, এই সকল খাদ্যবস্তু আমাদের দেহে কি দেয়, আমাদের দেহে শর্করার যোগান দেয়। ছোলা, মটর, বিউলি, মুগ, অরহর, এই সমস্ত ডাল জাতীয় শস্য আমাদের দেহে প্রোটিনের যোগান দেয়। সোয়াবিন, বাদাম, তিল, রেশি, তিসি, মানে হচ্ছে তোমার হচ্ছে তিসি, তারপরে সরিষা, এগুলো সবই কিন্তু আমাদের দেহে চর্বি বা ফ্যাট জাতীয় খাদ্যের যোগান দেয়। শাকসবজি, ফলমূল আমাদের খনিজ লবণ মানে ভিটামিনের যোগান দেয়, ভিটামিন ও খনিজ লবণ মাথায় রাখবা। তার সাথে দেখে নাও যে দেখো এগুলো দেখে নিবা যে দেখো যে শস্য উৎপাদনে উন্নতি সাধনের জন্য প্রয়োজনীয় প্রধান ক্রিয়াকলাপকে 3টি ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে শস্যের ভ্যারাইটির উন্নতি সাধন করা, শস্য উৎপাদনে উন্নতিশীল আর ফসল তোমার হচ্ছে সুরক্ষা
ব্যবস্থা নেওয়া আর কি। এটা মাথায় রাখবা যে সংকরায়ন বলতে জিনগতভাবে দুটি ভিন্ন উদ্ভিদের মধ্যে তোমার হচ্ছে প্রজনন ঘটানোকে বোঝায়। ঠিক আছে, চলে আসো তারপরে এখানে জৈব সার কি, এটা আর বলার কি আছে, যেমন তুমি তো জানোই যে ওই গবাদি পশুর ওই মলমূত্র আর কি সব জমিয়ে পচিয়ে যে বিয়োজনের ফলে যে সার তৈরি হয় সেটাই তো জৈব সার। ঠিক আছে, দেখে নিবা একটু। জৈব চাষ কি, দেখো জৈব চাষ হচ্ছে বোঝাচ্ছে যে মানে এই চাষ পদ্ধতিতে তোমার হচ্ছে অধিক মাত্রায় জৈব সার, পুনরাবৃত খামারের বজ্র এই সমস্ত আর কি দিয়ে যে চাষগুলো করা হয় সেটা জৈব চাষ। যেমন নীলাভ সবুজ শৈবালের মতো সজীব বস্তুর কালচার, তারপর শস্য সংরক্ষণের জন্য তোমার হচ্ছে জৈব কীটনাশক হিসাবে নিম পাতা, হলুদ এইগুলো ব্যবহার করা হয় জৈব চাষে। ঠিক আছে, যেখানে কোনো রাসায়নিক জিনিস আসে না। দেখো সাধারণত কীট পতঙ্গের হাত থেকে বাঁচতে গেলে কী করতে হবে, মানে কীট পতঙ্গরা কীভাবে শস্যকে আক্রমণ করে, ওই তোমার হচ্ছে শস্যের কাণ্ড, মূল কাণ্ডকে পাতা কেটে দেয়, তারপরে শস্যের বিভিন্ন অঙ্গের মধ্যে পুষ্টি রস শোষণ করে নেয়, তারপরে উদ্ভিদের কাণ্ড ফলের গাছটা ছিদ্র করে দেয়। এগুলো তো যারা আর কি গ্রাম অঞ্চলে থাকো, চাষবাস করো, তোমরা তো জানোই। দেখো গরু আর মোষের হচ্ছে তোমার এই বিজ্ঞানসম্মত নামটা মাথায় রাখবা, বোস ইন্ডিকাস আর হচ্ছে বোস কি বলছে বুবেলিস। ঠিক আছে, বোস বুবেলিস হচ্ছে মোষের ওই তোমার হচ্ছে বিজ্ঞানসম্মত নাম। কৃষি খামারে শ্রমদান করে বা যারা সেসব যে সমস্ত প্রাণী যেমন মোষ, তারপরে হচ্ছে বলদ গরু, তাদেরকে ভার বহনকারী প্রাণী বলে। তা এইসব তো জানোই। চলে আসো, সামুদ্রিক মাছের কটা নাম মাথায় রাখবা, যে পমফ্রেট, তারপর হচ্ছে ম্যাকেরেল, টুনা, স্যাডন, বোম্বে ডাক, এগুলো সামুদ্রিক মাছ। তো দিতেই পারে যে নিম্নলিখিত কোনটি সামুদ্রিক মৎস্য নয়, তাহলে পারবা না? পারবা। এটা পড়ে নাও, দেখো এটা পড়লে আমাদের হয়ে যায়। কি বলছে দেখো, যে বলছে দেখো আমরা যে হচ্ছে পরিপোষক, পরিপোষক হচ্ছে কি দু রকমের, একটা অতিমাত্রিক একটা স্বল্পমাত্রিক। অতিমাত্রিক পরিমাণ যেগুলো অধিক পরিমাণে প্রয়োজন হয়, আর স্বল্পমাত্রিক পরিমাণ যেগুলো খুব সামান্য পরিমাণে প্রয়োজন হয়। কোন কোনগুলো সেগুলো আমরা আগের দিন কিন্তু দেখেছি। দেখো শস্যের পরিপোষক প্রধান দুটি উৎস হলো মানে একটা হচ্ছে জৈব সার, একটা রাসায়নিক সার, তাই না? জৈব চাষ কি, মানে এই চাষ পদ্ধতিতে যেখানে সার, আগাছা নাশক এবং পেস্ট নিয়ন্ত্রণ হিসাবে রাসায়নিক পদার্থ খুব অল্প মাত্রায় ব্যবহার করা হয় এবং অথবা একেবারেই ব্যবহার করা হয় না জৈব চাষে, শুধুমাত্র জৈব জিনিস বা খামারের বর্জ্য পদার্থ এনে চাষ করা হয়। মিশ্র চাষ মানে কি, যে পদ্ধতিতে তোমার ওই কি ওই একই জমিতে হচ্ছে দুই রকমের চাষ করা হয় সেটা হচ্ছে মিশ্র চাষ বলা হয়। ঠিক আছে, দুই বা ততোধিক উদ্ভিদের চাষই হচ্ছে মিশ্র চাষ। তার সাথে দেখে নয় ইন্টারক্রপিংটা গুরুত্বপূর্ণ, এটা একটু দেখে নিও যে নির্দিষ্ট সারিতে নির্দিষ্ট সজ্জারীতি অনুসরণ করে দুই বা ততোধিক শস্যের চাষকে ইন্টারক্রপিং বলে। দেখো জৈব চাষ আর ইন্টারক্রপিং কি, জৈব চাষ মানে একই জমিতে দুটো ফসল ফলানো, আর ইন্টারক্রপিং তোমার হচ্ছে কি, ইন্টারক্রপিং হচ্ছে একটা নির্দিষ্ট সারি অবলম্বন করে, যে ভুট্টা লাগানো আবার বটবটি লাগানো একই জমিতে, বুঝতে পারলে? বা ভুট্টা লাগিয়েছো, মাঝে কলাই বুনে দিয়েছো, বিষয়টা বুঝতে পারলে? এরকম আর কি, মানে কলাই মানে এর মধ্যে একই জমিতে দু রকমের চাষ। যেমন অনেকে কী করে, যেমন কিছু কলা গাছে লাগিয়ে দেয় এবং তার মধ্যে শস্য করে দেয়, বিষয়টা বুঝলে? এগুলো কিন্তু ইন্টারক্রপিং, কারণ একই সারিতে কলা গাছ লাগিয়েছে শস্য বুনে দিল, এগুলো কিন্তু ইন্টারক্রপিং। আর মিশ্র চাষ মানে তোমার বোঝায় একই জমিতে ধরো চারখানা ফালি করে এখানে তোমার পটল, উচ্ছে, বেগুন, ঝিঙে, এটা হচ্ছে মিশ্র চাষ। ঠিক আছে, আর এখানে দেখো যে মৌমাছি বা মধু, তোমার হচ্ছে মৌমাছি পালন করা হয় মধু আর মোম সংরক্ষণের জন্য, এগুলো তুমি তো জানোই। তো যাই হোক, মোটামুটি যেগুলো মানে যেগুলো হচ্ছে তোমার হচ্ছে সাধারণত তোমার হচ্ছে যেগুলো পরীক্ষায় আসে, এগুলো কিন্তু আসে তোমার হচ্ছে অতটা আর কি ইম্পর্টেন্ট নাই, কিন্তু মাথায় রাখবা। দেখো পরীক্ষায় তোমাদের প্রশ্নের প্যাটার্নটা কেমন হয়, তোমাদের গ্রুপ ডির কথা যদি বলি 25টা প্রশ্ন, তো তার মধ্যে আমি যেগুলো প্রথম ক্লাসে যেটা করালাম না, সেখান থেকে মোটামুটি সেখানে দেখবা ওই তোমার 25টার মধ্যে তোমার হচ্ছে 15 থেকে 17টা প্রশ্ন কিন্তু তুমি একদম ওই ভিভিআই ইম্পর্টেন্ট ওই তথ্য ওখান থেকে কিন্তু পাবা। দেখবা 3 থেকে 4টে প্রশ্ন কিন্তু তুমি পাবা হচ্ছে আজকে যে ক্লাস করলাম এখান থেকে, আনকমন টাইপের যে তথ্যগুলো এখান থেকে কিন্তু পাবা। বাকি তোমার যে আরও যে মানে 3-4টে প্রশ্ন রইলো, এই 2-3টে প্রশ্ন রইলো, এই 3-4টে প্রশ্ন যা রইলো, কত হলো 17 যাই ধরো, এই 3-4টে প্রশ্ন তুমি কিন্তু পাবা কোথা থেকে বলো তো? এগুলো একটু মানে ঘুরিয়ে ফিরিয়ে বলতে কি তোমার এই 6, 7, 8 আছে, ওখান থেকে কিন্তু তুলবে। তার জন্য কিন্তু তোমাকে 6, 7, 8 পড়তে হবে, আর সেটা আমি টেলিগ্রামে দেখো করিয়ে দিয়েছি, ওখান থেকে কিন্তু ওটা করে নিবা। আর তারপরে আরেকটা জিনিস কি, তোমাকে পিভিআরসি যে প্রশ্ন সলভ করতে হবে, তাহলে কিন্তু তুমি প্রশ্ন ধরতে পারবা। আর আমি তোমাদের নবম দশম শ্রেণী যে 3-3ভাবে 3টে করে 6টা ক্লাস করাবো, তারপরে তোমাদের হচ্ছে তোমাদের একদিনে আমি হচ্ছে এই যে টেকনিশিয়ানের যে পরীক্ষা হলো 2025-এ, ওই টেকনিশিয়ানের দুদিনে, একদিনে তো হবে না, দুদিনে কিন্তু পুরো সায়েন্সের প্রশ্নগুলো করিয়ে দেবো। আর হচ্ছে তোমাদের আর মোটামুটি 5-7 দিন লাগবে, 5-7 দিনে আমি তোমাদের ওই যে 2018 থেকে
ওই 22 মানে 18 আর 22-এ যে পরীক্ষাগুলো হলো এবং তার মধ্যে যে এনটিপিসি যেগুলো হয়েছে সেখানে যে সায়েন্সের প্রশ্নগুলো এসছে সেগুলো কিন্তু আমি তুলে করিয়ে দেবো, ঠিক আছে? এগুলো করবা, তাহলে এগুলো যদি ঠিকঠাক করে নিতে পারো তাহলে 25-এর মধ্যে 24-25 ধরে একদম শিওর কনফার্ম ধরে নিতে পারো, কোনো সমস্যা নেই। বুঝতে পারলে? সবাই ভালো করে পড়বে। আর যারা আমাদের টেলিগ্রামে যুক্ত হতে চাও, দেখো টেলিগ্রামে একটা নাম্বার দিয়ে দিয়েছি, সেই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো, ঠিক আছে? রাখছি, জয় হিন্দ।